আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। ভালো না থাকলেও থাকার চেষ্টা করতেছো। আমরা আজকে আধুনিক পদার্থবিজ্ঞানের ২ নাম্বার লেকচার নিয়ে এসেছি। ১ নাম্বার লেকচারটা যারা করছো তারা অনেক কিছু জানছো, পৃথিবীতে অনেক আগায় গেছো, আধুনিক হয়ে গেছো। সো যারা এখন আধুনিক হতে পারো নাই তারা ১ নম্বর লেকচারটা করে আধুনিক হয়ে নিবা। তারপর লেকচারটা ২ দেখবা, ভালো বুঝবা। এখনো দেখতে পারো লেকচার 1 না দেখলেও। তবে মনের মধ্যে একটু ব্যথা ব্যথা থাকতে পারে। ঠিক আছে? যাই হোক। তো আইনস্টাইনকে নিয়ে আজকে কথাবার্তা হবে। খুব বিনোদনমূলক ক্লাস হবে আজকে। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি তোমরা শুনছো না? রিলেটিভিটি বা আপেক্ষিকতার সূত্র। আপেক্ষিকতা কি জিনিস? খুবই পরিচিত একটা জিনিস আমাদের। যে একটা বাস চলতেছে। আমি রাস্তার পাশে দাঁড়ায় আছি। একটা বাস চলতেছে। আমি আমার পাশে মনে করো আমার বউ আছে। আমি বললাম, দেখো বউ, বাসটা কিন্তু চলতেছে। বাসটা কিন্তু চলতেছে। মানে কি? মানে আমি দেখতেছি বাসটা চলতেছে। যে দেখে সে হলো প্রসঙ্গ কাঠামো। যার সাপেক্ষে কোনো বস্তুর গতি হয় তাকে বলে প্রসঙ্গ কাঠামো। তার মানে আমার সাপেক্ষে বাসটা গতিশীল। তাহলে আমি প্রসঙ্গ কাঠামো, আমি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বাসটা গতিশীল। আবার বাসের মধ্যে যে বসে আছে তার মনে করো বউ নাই, সে কাউকে বলতে পারতেছে না। সে বাসের মধ্যে বসে বসে দেখতেছে যে রাস্তার মধ্যে পারভেজ ভাই দাঁড়ায় আছে। পারভেজ ভাই পিছনের দিকে গতিশীল। পারভেজ ভাই কি বলল? পারভেজ ভাই বলল যে বাসটা গতিশীল। বাসের মধ্যে যে আছে সে বলতেছে পারভেজ ভাই পিছনের দিকে গতিশীল। আমি তো বাসের মধ্যে চিল বিন্দাস, আমি তো স্থির অবস্থায় আছি। আমার তো কোনো গতি নাই, আমি তো দেখতেছি না। এই যে বাসের সিট আমার সাথে যাচ্ছে, বাসের লোকজন সব আমরা স্থির আছি, কাছাকাছি আছি, বসে আছি। পারভেজ ভাই তো পিছনের দিকে যাচ্ছে। তখন বাসের মধ্যে বসে থাকা লোকটা হবে প্রসঙ্গ কাঠামো, এবং সেই বাসের মধ্যে বসে থাকা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বাইরের মানুষজন গতিশীল। দেখছো বিষয়টা? দেখছো? প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হইলে মানুষের গতিটাতে চেঞ্জ হয়ে যায়। স্থির মানুষ গতিশীল হয়ে যায়, গতিশীল মানুষ স্থির হয়ে যায়। অনেক কিছু হতে পারে। আগের ক্লাসে আমরা বিস্তারিত দেখছি এই জিনিসটা, তাই না? আচ্ছা, তো এই জিনিসটাকে বলা হয় আপেক্ষিকতা। যে কোনো কিছুর গতি অ্যাবসলিউট ভাবে ব্যাখ্যা করা যায় না। কোনো কিছুর গতি অ্যাবসলিউটলি বলা যায় না যে অ্যাবসলিউটলি এটা স্থির। কারো সাপেক্ষে মনে হচ্ছে সেটা স্থির, বা কারো সাপেক্ষে মনে হতে পারে সে গতিশীল। সবসময় কারো সাপেক্ষ থাকে বা কেউ একটা জিনিস সেটা দেখে। যে দেখে বা যে ব্যাখ্যা করে সে হলো প্রসঙ্গ কাঠামো। সো যখন একটা ধরো রকেট তোমার যাচ্ছে, ২টা প্রসঙ্গ কাঠামো আছে বা ২টা মানুষ আছে। একজন স্থির, একজন গতিশীল। ২ জন এই রকেটের গতি, অবস্থান সবকিছু ভিন্ন ভিন্ন ভাবে পরিমাপ করবে। এমনটাই তো হবে না? এমনটাই তো হবে। গ্যালারিতে যে লোকটা বসে আছে, ধরো ক্রিকেট খেলা হচ্ছে, বা ধরো ঘোড়ার দৌড় হচ্ছে। ভালো আইডিয়া এটা। ঘোড়ার দৌড় হচ্ছে। ঘোড়াটা গতিশীল। ঘোড়াটা গতিশীল। ঘোড়ার একটা বেগ আছে। এখন ঘোড়ার পিঠে যে মানুষটা বসে আছে সে একটা প্রসঙ্গ কাঠামো। সে দেখতেছে ঘোড়া তো আমার সাথেই আছে, ঘোড়া তো স্থির। ঘোড়া তো আমার সাথেই আছে, এই যে আমার পায়ের নিচে স্থির অবস্থায় আছে। অথচ যে গ্যালারিতে আছে সে কি দেখবে যে ঘোড়াটা অনেক বেগে দৌড়ায় যাচ্ছে। এই জন্য একটা বস্তুর বেগ, অবস্থা, তারপরে তোমার ত্বরণ, এই সবকিছু চেঞ্জ হয়ে যায় যখন প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটা নিয়েই আইনস্টাইন কথা বলছিল। এবং শুধু আইনস্টাইন না, এই জিনিসটা নিয়ে অনেকে কথা বলছে। তবে এটার উপর ডিপেন্ড করে আইনস্টাইন তার নিজস্ব কিছু থিওরি দিছে, যেটা খুবই চমকপ্রদ ছিল। সেটাকেই বলা হয় থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটির 2টা পার্ট আছে। একটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এটা কিন্তু নর্মাল না, এটা কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। স্পেশাল, ঠিক আছে? স্পেশাল থিওরি আছে একটা আছে, আরেকটা আছে জেনারেল থিওরি। কোনটা কি বোঝায়? স্পেশাল থিওরি কি বোঝায় আর জেনারেল থিওরি কি বোঝায়? স্পেশাল থিওরি বোঝায় যে যখন এমন হয় যে দুটো প্রসঙ্গ কাঠামো নিয়ে আমি কথা বলতেছি। স্পেশালটা কি বলে? স্পেশালটা বলে যে আমি দুটো প্রসঙ্গ কাঠামো নিয়ে কথা বলতেছি। এইটা একটা প্রসঙ্গ কাঠামো, এবং এইখানে আরেকটা প্রসঙ্গ কাঠামো আছে। ঠিক আছে? 2টা প্রসঙ্গ কাঠামো। এখানে কোন একটা ঘটনা ঘটতেছে। এই ঘটনার অবস্থান, বেগ, হ্যান ত্যান যা কিছু হোক আমি হিসাব করব। একটা প্রসঙ্গ কাঠামো, ধরো আমি এইখানে আছি, ঠিক আছে? এই প্রসঙ্গ কাঠামোটা ধরো স্থির অবস্থায় আছে। ঠিক আছে? এই প্রসঙ্গ কাঠামোটা গতিশীল অবস্থায় আছে, ভি বেগে গতিশীল অবস্থায় আছে। এখন যদি প্রসঙ্গ কাঠামোগুলো, এই দুটো প্রসঙ্গ কাঠামো যদি জড় প্রসঙ্গ কাঠামো হয়, জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। জড় প্রসঙ্গ কাঠামো কোনগুলো? জড় প্রসঙ্গ কাঠামো হলো যখন দুটো প্রসঙ্গ কাঠামোর মধ্যে বেগ থাকে কিন্তু কোনো ত্বরণ থাকে না, সেটাকে বলা হয় জড় প্রসঙ্গ কাঠামো। তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যখন জড় প্রসঙ্গ কাঠামো হয় বা ত্বরণ থাকে না, ত্বরণ শূন্য হয়, শুধুমাত্র সমবেগ থাকে বা স্থির অবস্থায় থাকে, তখন দুটো প্রসঙ্গ কাঠামো একটা ঘটনা কেমন ভাবে দেখবে সেটা ব্যাখ্যা করে। এটা হলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এটা একটা স্পেশাল কেস। ত্বরণ শূন্য হয় একটা স্পেশাল কেস। সবসময় তো ত্বরণ শূন্য নাও হতে পারে। যদি ত্বরণ শূন্য না হয়
তার মানে কি? তার মানে বেগ চেঞ্জ হচ্ছে, একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আরেকটা প্রসঙ্গ কাঠামোর বেগ চেঞ্জ হচ্ছে। এই দুটো প্রসঙ্গ কাঠামো একটা ঘটনাকে কেমন ভাবে দেখবে, দুজনের চোখে দেখতে কেমন মনে হবে, সেটা বলে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। এটা সাধারণ কেস, এটা জিরো হলেও হবে, জিরো না হলেও হবে, সবসময় হবে। তবে জিরো হলে স্পেশালটা ইউজ করা হয়, আর জিরো না হলে জেনারেলটা ইউজ করা হয়। মানে মেইন কথা হলো দুইটা আসলে একই জিনিস। জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে যেই ফর্মুলাগুলো আছে সেখানে যদি তুমি এর মান শূন্য বসায় দাও, এর মান শূন্য বসায় দিলে সেটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি হয়ে যায়। ওকে, কিছু ব্যতিক্রম আছে, বাট মোটামুটি জিনিসটা এরকম। সো দুটো থিওরি অফ রিলেটিভিটি, তবে আমরা সহজটা পড়বো, আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা পড়বো। অর্থাৎ আমরা ধরে নিব যে দুটো প্রসঙ্গ কাঠামোর মধ্যে ত্বরণ বলতে কিছু নাই, দুটো প্রসঙ্গ কাঠামো সবসময় সমবেগে চলতেছে, আমরা এটা ধরবো। এবার এই দুটো প্রসঙ্গ কাঠামো একটা জিনিসকে কেমন ভাবে দেখবে, কার চোখে দেখতে কেমন মনে হবে, সেটা আমরা ব্যাখ্যা করব স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যেটা তোমার মনে হতে পারে তার মানে তো আগে জেনারেলটা আসছে। তোমার কি মনে হবে? তোমার মনে হবে তার মানে আগে জেনারেলটা আসছে, জেনারেলে এর মান জিরো বসাইছে, জিরো বসায় স্পেশালটা পাইছে। এমনটা হয় নাই। এটা তো মজার বিষয়। মজার বিষয়টা কি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি যেটা, এইটা 1905 সালে আবিষ্কার করা হয়েছে। কত সালে বলতো? এটা 1905 সালে এই থিওরিটা দিছে আইনস্টাইন। আর জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এটা তারপরে দিছে, এটা তারপরে দিছে, আমি সালটা দেখে নিলাম, ভুলে গেছিলাম। তো জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এটা 1915 সালে দিছে, 10 বছর পরে। আগে স্পেশাল থিওরি দিছে, এর পরে বলছে ঠিক আছে আমি তো ত্বরণ জিরো ধরছি, ত্বরণ যদি জিরো না হয় তাহলে জিনিসটা এরকম হবে, ওইটা হয়ে গেছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। ওকে, তো এখন আমরা আমাদের এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে একটু কথা আলোচনা করি। যে জিনিসটা তাহলে আমরা কি দেখলাম? জিনিসটা আমরা দেখলাম যে একটা প্রসঙ্গ কাঠামো থাকে। নড়ে গেল কেন বাবু, তুমি নড়ে গেল কেন? এটা একটা প্রসঙ্গ কাঠামো থাকবে, ঠিক আছে, এটা একটা প্রসঙ্গ কাঠামো। এখানে থাকবে আরেকটা প্রসঙ্গ কাঠামো, আরেকটা প্রসঙ্গ কাঠামো। আমি বলতেছি যে যদি আমি একটা প্রসঙ্গ কাঠামোতে দাঁড়ায় থাকি, ধরো আমি এই প্রসঙ্গ কাঠামোতে দাঁড়ায় আছি, আমি কি মাপবো? আমি মাপবো যে এই আরেকটা যে প্রসঙ্গ কাঠামো আছে, সেই প্রসঙ্গ কাঠামো ভি বেগে গতিশীল আছে। এখানে ভিটা কি? ভিটা হলো সমবেগ। সমবেগ মানে কি? সমবেগ মানে আমার সাপেক্ষে এই প্রসঙ্গ কাঠামোর বেগটা কখনো চেঞ্জ হচ্ছে না, বেগটা সবসময় ধ্রুবক। তার মানে এখানে কোনো ত্বরণ নাই, আমাদের অ্যাক্সেলারেশন বা ত্বরণ হলো আমাদের শূন্য। এক্ষেত্রে আমরা বলবো যে এটা হলো আমাদের জড় প্রসঙ্গ কাঠামো। কি কাঠামো বলতো? জড় প্রসঙ্গ কাঠামো। এই দুইটা হলো আমাদের জড় প্রসঙ্গ কাঠামো, যাদের মধ্যে যে বেগটা আছে সেই বেগটা কনস্ট্যান্ট এবং ত্বরণ নাই। এর অর্থ কি? এর অর্থ হলো আমি এখানে নিউটনের সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি, আমি এখানে নিউটনের সূত্র অ্যাপ্লাই করতে পারি, যেটা আমরা প্রথম ক্লাসে ব্যাখ্যা করছিলাম। ওকে, সো এই জিনিসটাই হলো আমাদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে আলোচনা করে। এই ধরনের সিনারিওতে আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অ্যাপ্লাই করতে পারবো, কারণ এখানে কি কারণে অ্যাপ্লাই করতে পারবো? কারণ এখানে আমাদের ত্বরণটা নাই, আমাদের ত্বরণটা শূন্য। এটাই ছিল মেইন আমাদের কনসার্ন। এখন তোমরা যখন রিলেটিভিটি জিনিসটা পড়বা তখন দুইটা কথা মাথায় রাখবা, দুইটা জিনিস কি করতে হবে? মাথার মধ্যে সেট করে রাখতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে সকল সকল জড় প্রসঙ্গ কাঠামোতে সকল জড় প্রসঙ্গ কাঠামোয় পদার্থবিজ্ঞানের সকল সূত্র সমানভাবে কাজ করে, বা তুমি লিখতে পারো কার্যকর। তার মানে দুটো প্রসঙ্গ কাঠামো যদি জড় প্রসঙ্গ কাঠামো হয়, একটা সাপেক্ষে আরেকটা যদি জড় প্রসঙ্গ কাঠামো হয় যাদের মধ্যে ত্বরণ নাই, তাহলে এই দুটো প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের যে ফর্মুলাগুলো আমরা জানি সেগুলো চোখ বন্ধ করে অ্যাপ্লাই করতে পারবো, বা কোনো ফর্মুলা যদি আমরা নতুন করে আবিষ্কার করি সেগুলো দুই প্রসঙ্গ কাঠামোতেই ব্যাখ্যা করতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো। এই স্বাধীনতা আমার আছে, এটা আমার প্রথমবার আমি মাথায় রাখবো। এটা আমার প্রথম জিনিস আমার মাথায় রাখতে হবে রিলেটিভিটি পড়া শুরু করার আগে। এবং এটা মনে রাখবা যে একটা জড় প্রসঙ্গ কাঠামোতে যদি আমি দেখি যে একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে, তার মানে এটা সকল জড় প্রসঙ্গ কাঠামোতে অ্যাপ্লাই করা যাবে, এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল। ঠিক আছে, ওকে, এটা আমরা দেখবো, এখনই দেখবো, সমস্যা নেই। এবং 2 নম্বরটা মনে রাখবে যে আলোর যে বেগটা আছে এটা একদম মাথার মধ্যে বসায় রাখবা। ঠিক আছে, মাথার মধ্যে প্রিন্টারের দোকানে যাবা, ভাই 2 নম্বর পয়েন্ট আমি বলবো এটা আর মাথায় প্রিন্ট করে দেন।
কারণ মনে রাখতে হবে এটা, যে বেগ আলোর বেগ সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই আলোর বেগ সকল ক্ষেত্রেই সমান। ঠিক আছে, এটা আমরা মাইকেলসন মোরলিতে দেখছি, তাই না? লেকচার 1-এ মাইকেলসন মোরলি কি দেখছে, যে আমি পৃথিবীর এইদিকে গতিশীল না এইদিকে গতিশীল, এমনি এক্সপেরিমেন্ট করতেছি না এমনি এক্সপেরিমেন্ট করতেছি, যাই করি না কেন, এনিওয়ে যেটাই করি, আলোর বেগ সব সময় সি। দেখছি না, মনে আছে? মাথার মধ্যে চিন্তা করো, স্মৃতিশক্তি এত খারাপ হয়ে গেছে তোমাদের। আচ্ছা, তার মানে আমরা দেখছিলাম যে আলোর বেগ সবসময় সমান। আলোর বেগ কত? সি ইকুয়ালস টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? ঠিক লিখছি না আমি? হ্যাঁ ভাই, আমি ঠিক লিখছি। তাহলে আলোর বেগ কখনো চেঞ্জ হয় না। তুমি এই প্রসঙ্গ কাঠামোতে আসো, তুমি ওই প্রসঙ্গ কাঠামোতে আসো, তোমাদের মধ্যে বেগ আছে বেগ নাই, এই গতিশীল, কিছুই অ্যাপ্লিকেবল না আলোর জন্য। আলোর কোনো মাধ্যম নাই, আলো ওর মতোই চলে যাবে। বুঝতে পারছো? তুমি এখন বাস, ট্রাক, নদীর ঢেউ এগুলোর সাথে তুলনা করো না। আলো একটা খুবই ইউনিক একটা জিনিস। তুমি যেমনেই থাকো, তুমি 100 কিলোমিটার বেগে দৌড়ায় যাচ্ছ, দৌড়ায় আসতেছো, যাই করো না কেন, আলোর বেগ সব সময় তুমি পরিমাপ করবা সি। এটাই আমাদের মেইন জিনিস। এই জিনিসের জন্যই সব আপেক্ষিকতা হয়, এটার জন্যই সব আপেক্ষিকতার জিনিসপত্র দেখা যায়। এটাই হলো মেইন কালপ্রিট। কালপ্রিট তো না, তোমরা দেখবা এটাই হলো আমাদের মেইন 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 জিনিস, যার জন্য এত কিছু হয়, এত আপেক্ষিকতার জিনিসটা আমরা পড়তেছি। ঠিক আছে, সো কল্পনা করা লাগবে না জিনিসটা কেমন হয়, তুমি চিন্তা করলে আসলে তোমার মাথার সাথে মিলবে না। তুমি যখন চিন্তা করবা, তুমি দেখবা যে এমনটা তো হওয়ার কথা না। যদি কেউ লাইট মারে এদিক থেকে, যদি কেউ এদিক থেকে লাইট মারে, ঠিক আছে, এটা লাইট, ঠিক আছে, আলো, তো এই আলোটা সি বেগে গতিশীল হবে। এখন তুমি মনে করো, চিন্তা করতে পারো যে আমি তো ভাই, আমি মনে করো এখানে দৌড় দিচ্ছি, আমি দৌড় দিচ্ছি, আমি এখানে ধরো তোমার ভি বেগে দৌড় দিচ্ছি, আমার জন্য তো আলোর বেগ সি মনে হবে না। তুমি চিন্তা করতে পারো, ভাই আমি যেহেতু ভি বেগে দৌড়াচ্ছি, তো আমার তো আলোর বেগ সি না, আমার তো সি মাইনাস ভি মনে হওয়ার কথা, তাই না? এটা তোমরা সেই নদী নৌকার স্রোত অ্যাপ্লাই করতেছো এখানে, এবং এমনটাই মনে হওয়া স্বাভাবিক যে আলোর বেগ তো আমার জন্য আলাদা মনে হওয়ার কথা। আপনি তো বললেন আলোর বেগ সমান সবার জন্য, আমার জন্য তো সমান না। এটাকে বলা হয় আইনস্টাইনস প্যারাডক্স। এটার নাম হলো আইনস্টাইনস প্যারাডক্স। ঠিক আছে, সো আইনস্টাইনের প্যারাডক্সটা এখানেই মানুষের ব্রেন নিতে চাবে না, মানুষের ব্রেন এটা কল্পনাই করতে পারে না এটা কেমনে সম্ভব, কিন্তু এটা সম্ভব। এটা মাইকেলসন মোরলি দেখায় গেছে যে ভাই এটা সম্ভব। আলোর কোনো ধরনের মাধ্যম লাগে না, মাধ্যম ছাড়া সাই করে চলে যায়। তুমি চিন্তা করো, কোনো কিছু নাই মাঝখানে, কোনো কিছু নাই, কিচ্ছু নাই, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। কেমনে হয়? কেমনে হয় বলো? ব্যাখ্যা আছে তোমার কাছে? কল্পনা করতে পারো জিনিসটা, যে হ্যাঁ এইভাবে হয়ে যাচ্ছে, মাধ্যমই তো নাই, কিছুই তো নাই আলোর, কেমনে যায়? তো এইটা নর্মাল অর্ডিনারি আমরা যেগুলো দেখি, এই যে নদী, স্রোত, নৌকা, এভাবে হিসাব হবে না। যেই মাধ্যমে থাকো, তুমি ভি বেগে এইদিকে যাও, এইদিকে যাও, উপরে যাও, নিচে যাও, ডাজেন্ট ম্যাটার, আলোর বেগ সি থাকবে, তুমি পরিমাপ করবা সি। কেমনে হয়? আই ডোন্ট নো, কেউ জানে না কেমনে হয়, বাট এটা হয়, এটাই হলো ফ্যাক্ট। ওকে, তো আলোর বেগ সকল ক্ষেত্রে সমান, এরকম আপেক্ষিকতার কোনো কিছু আসবে না এখানে। আচ্ছা, তো এই দুইটা কথা মাথার মধ্যে মনে আছে, মাথার মধ্যে রাখছি, ফিট হইছে। যদি ফিট হয় তাহলে আমরা এই চ্যাপ্টারটা পড়তে পারবো। ওকে, সো যাদের ফিট হয় নাই, ফিট করে নাও। প্রথমটা হলো, সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আমি যে কোনো ফর্মুলা যেটা এক প্রসঙ্গ কাঠামোয় অ্যাপ্লাই করা যায়, সেটা সকল জড় প্রসঙ্গ কাঠামোতে অ্যাপ্লাই করতে পারবো। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো, যখন যে কোনো মাধ্যমে আমি যদি, বা যে কোনো ভাবে আমি যদি আলোর বেগ পরিমাপ করার চেষ্টা করি, তাহলে সবসময় আমি আলোর বেগ সি পাবো। কার বেগ কত, কে কোথায় যাচ্ছে, সেগুলো ডাজেন্ট ম্যাটার। ওকে, যদি এমনটাই হয়ে থাকে, তাহলে আসো, আমরা যে প্রথমে পড়ছি না, তোমরা যেটা বললা না যে ভাই আমার তো এরকম আসার কথা, যে সি মাইনাস ভি আসার কথা, আলোর বেগ তো আমার অন্যরকম হিসাব করার কথা, এটা আগে মনে করতো, এটা আগে কে মনে করছিল? গ্যালিলিও মনে করছিল। তারপর সে গ্যালিলিও তার একটা ট্রান্সফরমেশন দিছিল। ট্রান্সফরমেশনটা কিরকম? গ্যালিলিও বললেন যে এই যে বাসের মধ্যে যখন তুমি যাচ্ছ, বা ধরো তুমি যখন ঘোড়ার দৌড় দেখতেছো, ঘোড়ার দৌড় খেলা দেখতেছো, তুমি গ্যালারিতে বসে আছো, গ্যালারি থেকে তুমি ঘোড়ার গতি একরকম মাপবা, কিন্তু যে ঘোড়ার পিঠে বসে আছে সে আরেক রকম গতি মাপবে। তো প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হইলে কোন একটা ঘটনার অবস্থাও চেঞ্জ হয়ে যায়। সো কিরকম ভাবে চেঞ্জ হয়, তাদের মধ্যে একটা রিলেশন তৈরি করেছিলেন আমাদের গ্যালিলিও। তো গ্যালিলিও কি বললেন? গ্যালিলিওর জন্য কি কয়টা পেজ আছে? একটা পেজ, একটা পেজই হবে, আসো। তো গ্যালিলিও কি বললেন? গ্যালিলিও বললেন যে এটা একটা প্রসঙ্গ কাঠামো, এইটা একটা প্রসঙ্গ কাঠামো,
এইখানে আরেকটা প্রসঙ্গ কাঠামো, এইখানে আরেকটা প্রসঙ্গ কাঠামো। ওকে, সো এই দুটো প্রসঙ্গ কাঠামো একটা সাপেক্ষে আরেকটা ভি বেগে সরে যাচ্ছে। তো ধরে নিলাম এটা ভি বেগে যাচ্ছে, আমি এখানে দাঁড়ায় আছি, আমার এটা স্থির মনে হচ্ছে। ওকে, যদি এমনটাই হয়, তো ধরো কথার কথা, ধরো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, একটা বস্তু আছে পি বস্তু। এই পি বস্তুটা, এই যে প্রথমে যে প্রসঙ্গ কাঠামো বা এস প্রসঙ্গ কাঠামো, এটাকে আমি বলছি এস ড্যাশ প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে, একটা এস প্রসঙ্গ কাঠামো, একটা এস ড্যাশ প্রসঙ্গ কাঠামো। তো এস প্রসঙ্গ কাঠামো থেকে এই বস্তুটার বা পি বস্তুটার অবস্থান, অবস্থান ধর আমি হিসাব করলাম এক্স, কিন্তু এস ড্যাশ প্রসঙ্গ কাঠামো থেকে এটার অবস্থান তো কম মনে হবে, এটার অবস্থান তো এক্স মনে হবে, এক্স মনে হবে, এটার অবস্থান এক্স মনে হবে, তাই না? আচ্ছা, এক্স তো এটাও, এটা তাহলে এক্স ড্যাশ মনে হবে। দুটো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে দুটো পরিমাপ আলাদা আলাদা মনে হবে, যদি এক্স মনে হয় আর একটা মনে হবে এক্স ড্যাশ। ওকে, সো এটা আমি একটু নিচে লিখি, অনেকে হয়তো বুঝতে পারতেছ না এটা কি লেখা। এটা এখানে লেখা এক্স ড্যাশ, এইটুকু যে দূরত্ব এটা হলো আমাদের এক্স ড্যাশ। এখন গ্যালিলিও বলল যে একটা সময়, ধরো কোনো একটা সময় এস ড্যাশ প্রসঙ্গ কাঠামো ভি বেগে এই দিকে গতিশীল। ওকে, তো একটা সময় ছিল যখন এস ড্যাশটা এই দিকে গতিশীল, যেহেতু একটা সময় সেটা পিছনে ছিল, সেটা একই সাথে ছিল। এস এস ড্যাশ দুইটা প্রসঙ্গ কাঠামো এক সময় একই সাথে ছিল। এরপরে যেহেতু এস ড্যাশ প্রসঙ্গ কাঠামো ভি বেগে গতিশীল, যেহেতু এস ড্যাশ প্রসঙ্গ কাঠামো ভি বেগে গতিশীল, সেটা বেগ লাভ করে আস্তে আস্তে সামনের দিকে আগায় চলে গেছে। আর এস প্রসঙ্গ কাঠামো স্থির অবস্থায় আছে। একটা সময় তারা একসাথে ছিল, এরপরে কিছু সময় পর, কথার কথা হলো এস পরিমাপ করলো যে টি সময় পর, আর এস ড্যাশ পরিমাপ করলো যে টি ড্যাশ সময় পর তারা এই অবস্থানে চলে আসছে। দুটো প্রসঙ্গ কাঠামো, দুইটা প্রসঙ্গ কাঠামোতে দুইটা মানুষ বসে আছে, তারা একসময় একই সাথে ছিল। তারপরে ভি বেগে এস ড্যাশ প্রসঙ্গ কাঠামোর মানুষটা চলে যেতে শুরু করলো, তারা নিজেরা ঘড়ি দেখতেছে। টি সময় হিসাব করলো এস, এস যে মানুষটা আছে সে নিজের ঘড়িতে হিসাব করলো টি সময়, আর এস ড্যাশ যে মানুষটা আছে সে নিজের ঘড়িতে হিসাব করলো টি ড্যাশ সময়। দুজন আলাদা আলাদা হিসাব করতেছে। আচ্ছা, এখন এস প্রসঙ্গ কাঠামো হিসাব করলো যে আমার এখান থেকে পি বিন্দুর অবস্থান এক্স, আবার এস ড্যাশ হিসাব করলো যে আমার এখান থেকে পি বিন্দুর অবস্থান এক্স ড্যাশ। ওকে, তো তাহলে গ্যালিলিও প্রথমে বললো যে ভাই প্রথমত প্রথম যে কথা সেটা হলো দুইজনের যে সময়টা ছিল টি এবং টি ড্যাশ এই দুটো সমান হবে। হ্যাঁ, তাই না? যে তারা একই সাথে যাত্রা শুরু করলো, একজন স্থির একজন যাত্রা শুরু করতেছে। একটা নির্দিষ্ট সময় পর দুজন ঘড়ি দেখলো যে দেখি কত সময় হয়েছে। গ্যালিলিও বললেন ঘড়ির দিকে তাকাইলে এও দেখবে 10 মিনিট হয়েছে, ও দেখবে 10 মিনিট হয়েছে, ঠিক আছে। যাত্রা শুরু করলো, দুজনে ঘড়ি দেখা শুরু করলো। এই অবস্থায় আসার পর তারা দুজন ঘড়ি দেখলো, দুজনের ঘড়িতেই 10 মিনিট হবে বা দুজনের ঘড়িতেই সমান সময় হবে। ঘড়ি দেখা শুরু করছে, এই অবস্থান শেষে চেক করছে কতক্ষণ হয়েছে, এ চেক করছে কতক্ষণ হয়েছে, 10 মিনিট হয়েছে এ দেখলো, 10 মিনিট হয়েছে এ দেখলো। তার মানে দুজনের ক্ষেত্রে ঘড়ির টাইম তো সমান হয়, তাই না? এটা গ্যালিলিও বলছে। তো গ্যালিলিও বলছে দেখো ভাই, টি টিডিএস দেওয়ার দরকার নাই, দুজনের ক্ষেত্রেই একটা নির্দিষ্ট সময় পর দুজন একই পরিমাণ সময় পরিমাপ করবে। এক নম্বর বললো গ্যালিলিও। 2 নম্বর বললো যে তাহলে এই এক্স আর এক্স ড্যাশের মধ্যে সম্পর্কটা কিরকম হইতে পারে। তিনি বললেন যে এই যে মাঝখানে যে দূরত্বটা, এই দূরত্বটা কত বা এই ডিস্টেন্সটা কত হবে বলতে পারবা? গ্যালিলিও তোমাকে জিজ্ঞাসা করছে যে দেখো তো সুপ্রিয় বন্ধুরা, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত হবে, এই দূরত্বটা কত হবে? তুমি বলতে পারো ভাই এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটা ভি বেগে টি ড্যাশ সময়ে গমন করার কারণে, ভি বেগে টি ড্যাশ সময়ে গমন করার কারণে এই অবস্থান থেকে এই অবস্থানে চলে আসছে এস ড্যাশ প্রসঙ্গ কাঠামো। এস ড্যাশ প্রসঙ্গ কাঠামো একসময় এখানে ছিল, টি ড্যাশ সময় ধরে ভি বেগে গতিশীল হওয়ার কারণে এটা এই সামনে সরে চলে আসছে। তো এইটা হবে আমাদের ভি টি ড্যাশ, তাই না? তো গ্যালিলিও বললেন এই যে এক্সটা আছে, এই যে এক্সটা আছে, এই এক্সটা আমি কিভাবে পরিমাপ করতে পারি, এই এক্সটা আমি কিভাবে পরিমাপ করতে পারি, কিভাবে পরিমাপ করব?
তিনি বললেন যে এই যে এক্স ড্যাশ আছে, এক্স ড্যাশের সাথে এই ভিটি ড্যাশ যোগ করে দাও। এক্স ড্যাশের সাথে আমার ভি টি ড্যাশ যোগ করে দাও। এখন আমরা বুঝতে পারতেছি ভিটি ড্যাশ লেখার আসলে কোনো দরকার নাই, এখানে ভিটি ড্যাশ লেখার দরকার নাই, আমি লিখতে পারি এক্স ড্যাশ প্লাস ভিটি, কারণ যাহাটি তাহাই টি ড্যাশ। ওকে, এখন তিনি বললেন যে আমরা সবসময় চেষ্টা করব স্থির অবস্থানে দাঁড়ায় থাকার, এবং স্থির অবস্থানে দাঁড়ায় থাকিয়া আমরা গতিশীল অবস্থায় একটা বস্তু একটা ঘটনাকে কেমন দেখবে সেটা ব্যাখ্যা করব। বুঝো নাই? আমি জানি তোমরা বুঝো নাই। তিনি কি বললেন যে ইউজুয়ালি কি হয়, ইউজুয়ালি তো আমরা নিজেরা হিসাব করি, যখন নিজেরা হিসাব করি তখন তো নিজেকে গতিশীল মনে হয় না। নিজেকে গতিশীল মনে হয় না। আমরা বের করতে চাই যেই বস্তুটা বা যেই প্রসঙ্গ কাঠামোটা আমার সাপেক্ষে গতিশীল, আমি স্থির, যেই প্রসঙ্গ কাঠামো আমার সাপেক্ষে গতিশীল, সেই গতিশীল প্রসঙ্গ কাঠামো একটা ঘটনাকে কেমন ভাবে দেখতেছে সেটা আমরা বের করতে চাই। সো এক্স বের করার ফর্মুলা দিয়ে আসলে আমাদের লাভ নাই, কারণ এক্স তো আমরা জানি, আমরা নিজেরাই তো সেই এক্স, নিজেরাই তো স্থির অবস্থায় থাকি। আমাদের বের করতে হবে এক্স ড্যাশ, যে একটা গতিশীল মানুষ একটা ঘটনাকে কেমন ভাবে দেখতেছে, এটা বের করতে হবে। তো এক্স ড্যাশ কত হবে বলতো? এক্স ড্যাশ পার করে এখানে এক্স ড্যাশ হবে এক্স মাইনাস ভি টি। ঠিক আছে, সো এইখানে ছিল আমাদের প্রথম ফর্মুলা, এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় ফর্মুলা। ওকে, শুধু এই কয়টাই না, আরেকটা ফর্মুলা আছে, আরো দুটা ফর্মুলা আছে। ফর্মুলাগুলো কিরকম? 3 নম্বরে তিনি বললেন যে দেখো ভাই, এই প্রসঙ্গ কাঠামো হোক, এই প্রসঙ্গ কাঠামো হোক, যেই প্রসঙ্গ কাঠামোই হোক, আগে আমরা দেখো তো এখানে ওয়াই অক্ষ বরাবর যে পরিমাণ দূরত্বটা মাপতাম, এস প্রসঙ্গ কাঠামো ওয়াই অক্ষে যেই দূরত্বটা মাপবে, এস ড্যাশও সেই একই দূরত্ব মাপবে না ওয়াই অক্ষ বরাবর? মাপবে কিনা বলো? মাপবে। এখানে এসে ওয়াই এর মান যত ছিল ওয়াই অক্ষ বরাবর, এখানেও কিন্তু ওয়াই এর মানটা সেম, ওয়াই এর মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ এই বস্তুটা কি, এই যে প্রসঙ্গ কাঠামোটা এটা এক্স অক্ষ বরাবর গতিশীল, এই যে ভিটা সেটা এক্স অক্ষ বরাবর গতিশীল। ঠিক আছে, সো এটা মাথায় রেখো যে আমরা যে ফর্মুলাগুলা ডিরাইভ করি সেই ফর্মুলাগুলা এক্স অক্ষের সাপেক্ষে ধরে ডিরাইভ করি, যে যে গতিটা আছে সেই গতিটা একটা অক্ষ বরাবর যাচ্ছে, এবং এই অক্ষটাকে আমরা এক্স অক্ষ ধরে নেই। এটাকে তো ওয়াই অক্ষ ধরতে পারতাম, এটাকে তো জেড অক্ষ ধরতে পারতাম। কে কে তোমাকে ফাঁসি দিবে যদি তুমি এটাকে জেড অক্ষ ধরো? সমস্যা নাই তো, বাট আমরা এক্স অক্ষ ধরে নেই, এক্স অক্ষ ধরে হিসাব করতে একটা সুবিধা, এই আর কিছুই। সো তিনি বললেন যে যে ওয়াই অক্ষটা আছে, ওয়াই অক্ষ উভয় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সেম মনে হবে, ওয়াই অক্ষের ডিস্টেন্সটা সেম থাকবে। একইভাবে আমাদের যে জেড অক্ষটা আছে, জেড অক্ষটাও উভয় প্রসঙ্গ কাঠামোতে সেম পরিমাপ করবে। এই যে 3টা ফর্মুলা বা 4টা ফর্মুলা, টোটাল 4টা, এই 4টা ফর্মুলাকে বলা হয় গ্যালিলীয় রূপান্তর। কি রূপান্তর বলা হয় এটাকে? গ্যালিলীয় রূপান্তর। যে একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে জিনিসটা দেখতে যেরকম ছিল একটা ফর্মুলা ইউজ করে আমি রূপান্তর করে ফেললাম যে আরেকটা প্রসঙ্গ কাঠামো জিনিসটাকে কতটুকু মাপবে। ওয়াই জানতাম, গতিশীল একটা প্রসঙ্গ কাঠামো ওয়াই কত মাপবে। আমরা এক্স, ধরো এই যে এক্স জানি, একটা গতিশীল প্রসঙ্গ কাঠামো এক্স কে কত মাপবে সেটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে। এখন তো আমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই, যদি এই দিকে গতিশীল না হয় এক্স অক্ষ বরাবর, যদি উপরের দিকে গতিশীল হয় তাহলে কি হবে? উপরেরটাকে এক্স ধরবা, একই ফর্মুলা আসবে। বা ধরো একটা বস্তু, এটা তো ধরো এটা এক্স অক্ষ, ধরো এটা এক্স ওয়াই জেড, হ্যাঁ, আমরা তো দেখতেছি যে ওই দিকে গতিশীল, এবং আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এরকম ম্যাথ ছাড়া আসবে না। ঠিক আছে, তোমাকে এত জটিল করবে না। ধরো জটিল করছে, কি হবে সর্বোচ্চ? ধরো এক্স অক্ষ যাচ্ছে না, ওয়াই অক্ষ যাচ্ছে না, এইটা এইরকম একটা বাঁকা একটা বেগে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু জেড অক্ষ না, জেড অক্ষ কিন্তু বাইরের দিকে, জেড অক্ষ যেটা এটা কিন্তু বাইরের দিকে। আমি বলতেছি এটা এইভাবে যাচ্ছে, একটা বেগ আছে। এখন কি হবে ভাই? এখন তো আমি শেষ না। এইটার এক্স অক্ষ বরাবর উপাংশ আছে, এইটার ওয়াই অক্ষ বরাবর উপাংশ আছে। এই যে এক্স অক্ষ বরাবর উপাংশ পাবো তুমি ভি এক্স, ওয়াই অক্ষ বরাবর উপাংশ পাবো তুমি ভি ওয়াই। এটা থেকে তোমার হিসাব করে নিতে হবে
এক্স অক্ষের জন্য তাহলে কতটুকু সময় হলো, এক্স অক্ষের জন্য ইউ উপাংশ থেকে বের করবা যেটার বেগ কতটুকু, ওয়াই অক্ষের উপাংশে বেগ কতটুকু। তারপর এক্স অক্ষের জন্য এখানে তোমার এখানে এই যে ভি এক্স থাকবে এখানে, আর ওয়াই অক্ষের জন্য তখন তোমার এই যে অ্যাপ্লাই করতে হবে ওয়াই মাইনাস ভি ওয়াই টি, এখানে জেড অক্ষের জন্য অ্যাপ্লাই করতে হবে যে জেড মাইনাস ভি জেড টি। বুঝতে পারছো? বুঝতে পারছো? মেইন ফর্মুলা কিন্তু এইটা, মেইন ফর্মুলা হলো এইটা এইটা এইটা। কিন্তু যদি একদিকে গতিশীল থাকে, যদি গতিটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর হয়, তাহলে তো ওয়াই আর জেড অক্ষে কোনো উপাংশ নাই, তো তখন এটা জিরো হয়ে যায়, এগুলো সব জিরো হয়ে যায়। বুঝতে পারছো? যারা ভেক্টর পড়ছো তারা বুঝতে আরো ভালো, ভেক্টর না পড়লে একটু অসুবিধা হয়ে যাবে তোমাদের। ওকে, সো এরকম প্রশ্ন আসলে করবে না, কেউ যদি এরকম প্রশ্ন করে সে আসলে জালেম, আর কিছুই না। ওকে, সো এরকম টেনশন নেওয়ার দরকার নেই, বেসিক্যালি একমাত্রিক ভাবেই আমাদের প্রশ্নগুলো আসে। এখন একটা জিনিস, মজার জিনিস খেয়াল করবা যে এখান থেকে আমরা কিন্তু যে কোনো কিছুই বের করতে পারি। আমরা যে দেখছিলাম, আমরা কি দেখছিলাম যে এই ব্যক্তিটা ভি বেগে গতিশীল, এই ব্যক্তিটা ভি বেগে গতিশীল। ধরো এই যে পি, যেটা এই বস্তু, এই পি এর একটা বেগ আছে এক্স অক্ষ বরাবর, আমি সেটাকে বলছি ভি এক্স। ঠিক আছে, পি এর একটা গতি আছে, মানে জিনিসটা হলো যে এরকম, পি পি জিনিস সেটা এদিকে গতিশীল ভি এক্স বেগে। এখানে একটা প্রসঙ্গ কাঠামো আছে যেটা হলো আমাদের এস ড্যাশ, সেটাও এদিকে ভি বেগে যাচ্ছে। আর এখানে আছে এস, সেই এসটা কি, সেই এসটা এখানে স্থির অবস্থায় আছে। এস পি এর বেগ কত মাপবে? ভি এক্স। এস ড্যাশ পি এর বেগ কিন্তু ভি এক্স মাপবে না, এস ড্যাশ কিন্তু পি এর বেগ ভি এক্স মাপবে না। কি মাপবে? সে নিজে যেহেতু ভি বেগে গতিশীল, সেটার বেগ কত মাপবে? ভি এক্স মাইনাস ভি। ঠিক আছে, সো এস মেপে দেখলো যে পি এর বেগ ভি এক্স, কিন্তু এস ড্যাশ যখন মাপবে তার নিজের যেহেতু ভি বেগ আছে, সে এটা ভি এক্স মাপবে না, সে মাপবে কত? সে মাপবে ভি এক্স মাইনাস ভি। ওকে, এই জিনিসটা এখান থেকেও বের করা যায়। এই যে প্রথম যে ইকুয়েশনটা, প্রথম ইকুয়েশনটা, এই যে এটাকে আমি বললাম তাহলে তোমার ভি এক্স ড্যাশ, মানে গতিশীল একটা প্রসঙ্গ কাঠামো ভি এক্স না মাপে, মাপবে ভি এক্স ড্যাশ, যেটার মান হবে ভি এক্স মাইনাস ভি। ঠিক আছে, আচ্ছা এটা এখান থেকে কেমনে বের করা যায়? দেখো এখান থেকে এটা বের করা যায়, এখান থেকে আমরা বের করব, এটাকে ডিফারেন্সিয়েশন করো, উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করবা, ডি বাই ডি এক্স, এখানে আমাদের আছে এক্স ড্যাশ ইকুয়ালস টু কত হবে বলো তো? ইকুয়ালস টু হবে ডি বাই, আচ্ছা সবুজ রং দিয়ে লিখি বুঝতে সুবিধা হবে তোমাদের, ইকুয়ালস টু হবে ডি বাই ডি এক্স, এবং ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? এই পাশেরটা, এই পাশেরটা কি? এই পাশেরটা হলো এক্স মাইনাস ভি টি। ঠিক আছে, তো তাহলে এটা হিসাব করলে কত আসে? এখানে আসে আমাদের ডি এক্স ড্যাশ বাই ডি এক্স ইকুয়ালস টু, ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? ডি এক্স বাই ডি, ও সরি, টি 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 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা তো অন্য কাহিনী হয়ে যাবে, এখানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা সরি সরি, মাই মিস্টেক, मैं माफी चाहता हूं, আমি ক্ষমা চাচ্ছি। সো এটা আমাদের টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, সো ডি এক্স বাই ডিটি মাইনাস ডি বাই ডিটি, এখানে থাকবে ভিটি। ঠিক আছে, এখন এই জিনিসটা মানে কি? সময়ের সাপেক্ষে এক্স ড্যাশ পরিবর্তনের হার, বা সময়ের সাপেক্ষে গতিশীল কাঠামোতে অবস্থানের পরিবর্তনের হার। সো এটা হলো আমাদের ভি ড্যাশ বা ভি এক্স ড্যাশ। ঠিক আছে, ভি এক্স ড্যাশ সময়ের সাপেক্ষে, সময়ের সাথে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে পি জিনিসটার কতটুকু অবস্থানের পরিবর্তন হচ্ছে সেটা হলো এটা, তাই না? সময়ের সাথে গতিশীল কাঠামোতে পি এর অবস্থানের পরিবর্তনের হার, তার মানে এটা কি? গতিশীল কাঠামোতে পি এর বেগ ইকুয়ালস টু, এটা কি স্থির কাঠামোতে পি এর বেগ মাইনাস, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? শুধু ভি থাকবে, তাই না? ওকে, এই তো। সো এইটা যেটা ছিল, এটা ছিল গতিশীল কাঠামোর সাপেক্ষে পি এর বেগ, বা গতিশীল কাঠামোতে সময়ের সাপেক্ষে পি এর অবস্থানের পরিবর্তনের হার, যেটা হলো গতিশীল কাঠামোতে পি এর বেগ। এটা কি? সময়ের সাথে সাথে স্থির কাঠামোর সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হার, যেটা হলো স্থির কাঠামোতে পি এর বেগ, যেটা হলো ভি এক্স। এখান থেকে মাইনাস করলে ভি মাইনাস করতে হবে। সো দেখো এই যে আলটিমেটলি ভি এক্স মাইনাস ভি ছিল না, এই যে ভি এক্স মাইনাস ভি। বুঝতে পারছো? সো এইগুলো আসলে কাজ করে,
এগুলো থেকে এটা বের করা যায়, এগুলো মনে রাখতে হবে না, তবে এই চারটা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে দেখো, এরপর আসলে লরেন্স। লরেন্স এসে বললো যে হ্যাঁ, গ্যালিলিওর ফর্মুলা তো ঠিক আছে, তবে এটার মধ্যে একটু সংশোধন করা দরকার আছে। তিনি বললেন যে এই যে এক্স ড্যাশ ইকুয়ালস আমরা দেখলাম যে এক্স মাইনাস ভিটি, এটা তো গ্যালিলিও বলে গেছে। তিনি বললো যে এটা আসলে ঠিক না, এটা এভাবে লেখা যায় না। তো কি লেখা যাবে? তিনি বললেন যে এটা হবে আসলে এক্স মাইনাস ভিটি, ঠিক আছে, বাট সামনে একটা ধ্রুবক থাকবে কে, এবং এই কে এর মান ডিপেন্ড করবে দুইটা প্রসঙ্গ কাঠামো কত বেগে একজন আরেকজন থেকে সরে যাচ্ছে। বেগ যত বেশি হবে কে এর মান তত বেশি চেঞ্জ হবে, এবং যখন কে এর মান 1 হবে, ইফ কে ইকুয়ালস টু 1, then it becomes গ্যালিলিও ট্রান্সফরমেশন, গ্যালিলিও বা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এখানে কে এর মান 1 বসাও, কে এর মান 1 বসাও, কে যদি 1 হয় তাহলে এটা কি হবে? কে এর মান যদি 1 বসাও তাহলে কি হবে? দেখো এটা হয়ে যাবে না, কে এর মান 1 বসাইলে, এই যে কে এর মান 1 বসাইলে x মাইনাস ভিটি ইকুয়ালস টু x ড্যাশ, x মাইনাস ভিটি ইকুয়ালস টু x ড্যাশ, তাই তো হবে। সো এটাই বললো যে যখন কে এর মান 1 হবে শুধুমাত্র তখন গ্যালিলিও ট্রান্সফরমেশনটা হবে, কিন্তু সবসময় যে কে এর মান 1 হবে এমনটা ঠিক না। যদি উচ্চ বেগ থাকে, উচ্চ গতি থাকে, তাহলে কে এর মান চেঞ্জ হয়ে যাবে, তখন ওই ফর্মুলাটা কাজ করবে না। সো লরেন্স যেহেতু আধুনিক পদার্থবিজ্ঞানে কাজ করতেছিল, এবং তখন এই জন্য তিনি ধরে নিয়েছিলেন যে আলোর বেগটা সবসময় সমান থাকবে এবং প্রত্যেকটা পর্যবেক্ষক আলোর বেগ সবসময় সি পরিমাপ করবে। এখন এইটা এস কাঠামো, এটা এস ড্যাশ কাঠামো। একটা জিনিস সবসময় মনে রাখবা, এই যে মাঝখানের বেগটা আমি বলতেছি ভি, ভি বেগ এটা সরে যাচ্ছে কার সাপেক্ষে? এই এস এর সাপেক্ষে। কার সাপেক্ষে? ভি বেগ, এস এর সাপেক্ষে ভি বেগ। এস দেখতেছে এস ড্যাশটা ভি বেগে চলে যাচ্ছে। আমি যদি এস ড্যাশের সাপেক্ষে দেখি, আমি যদি এই জায়গায় থাকি, আমি কি দেখবো? আমি দেখবো ভাই আমি নিজে তো স্থির। এই যে এস পিছনের দিকে ভি বেগে যাচ্ছে, পিছনের দিকে, যেহেতু পিছনের দিকে আমি বলছি মাইনাস ভি বেগে যাচ্ছে, দেখবো না? দেখবো। কাজে বেগটা কিন্তু বলা যায় না যে কে কোন দিকে যাচ্ছে, এদের মধ্যে আপেক্ষিক বেগ ভি, দুজন দুজনের থেকে ভি বেগে সরে যাচ্ছে, এরকম আমি বলতে পারি। এর সাপেক্ষে দেখলে আমি স্থির ও গতিশীল, আবার এ মারামারি শুরু করবে, এ বলবে না ভাই আমি স্থির ও গতিশীল। যে গতিশীল হোক, মেইনলি এদের মধ্যবর্তী বেগ থাকবে ভি। ওকে, আচ্ছা, তো তাই যদি হয়, ধরো এক সময় এরা একই সাথে ছিল, এক সময় এরা একই সাথে ছিল, তখন যখন এরা একই সাথে ছিল, দুজন একসাথে একটা লাইট মারছে, দুজন একই জায়গায় দাঁড়ায় ছিল, দুজন একসাথে লাইট মারছে, একসাথে লাইট মারছে। লাইট মারার কারণে কি হয়েছে? ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা হলো পি বস্তু, লাইটটা এখান থেকে গেছে, দুজন এই জায়গায় ছিল, দুজনই একই সাথে ছিল, দুজনই একই সাথে লাইট মারছে, এ এই জায়গায় ছিল, লাইট মারার পর এই লাইটটা যায় পিতে আঘাত করছে, আঘাত করলে পিটা জ্বলে উঠছে, এই হিসাব করলো যে টি সময় পর পিটা জ্বলে উঠছে। এস ড্যাশ দেখলো যে টি ড্যাশ সময় পর পিটা জ্বলে উঠছে। ওকে, আচ্ছা, এখন আলোর বেগ সি কনস্ট্যান্ট, এখানেও আলোর বেগ সি, এখানেও আলোর বেগ সি। এখন সে দেখবে যে টি সময় ধরে আলো সি বেগে অতিক্রম করার কারণে এই পি বিন্দুতে যায় আঘাত করছে। তার মানে যে মধ্যবর্তী যে ডিস্টেন্স, মধ্যবর্তী যে দূরত্ব, এই যে দূরত্বটা, এই যে দূরত্বটা এক্স, এই এক্স কত হবে? তিনি হিসাব করবে যে টি সময় ধরে সি বেগে আলো গমন করে এক্স দূরত্ব ধাক্কা দিছে, তাহলে এক্স ইকুয়ালস টু হবে বেগ গুণন সময়, সিটি। ঠিক আছে, সিটি। সিটি থেকে মনে পড়ে গেল আমার তো ক্লাস টেস্ট আছে কালকে। আচ্ছা, ওকে, যাই হোক, সমস্যা নেই, তোমাদের একটু পড়ায়নি, তারপর আমি যাচ্ছি আবার পড়তে। আবার আবার এই যে এস ড্যাশ যে বস্তুটা আছে বা এস ড্যাশ অবস্থানে যে আছে, সে কি দেখবে? সে দেখবে টি ড্যাশ সময় ধরে, টি ড্যাশ সময় ধরে, এই যে টি ড্যাশ সময় ধরে আলো গমন করছে, টি ড্যাশ সময় ধরে আলো সি বেগে গমন করার কারণে এই পিতে যায় ধাক্কা দিছে। তাহলে এই যে অতিক্রান্ত দূরত্ব, এই যে এইটুকু দূরত্ব এক্স ড্যাশ, এই এক্স ড্যাশ কি মনে হবে তার কাছে? এক্স ড্যাশ সমান মনে হবে বেগ গুণন সময়, সি গুণন টি ড্যাশ। ওকে,
আচ্ছা, এই হলো ঘটনা। এখানে যে জিনিসটা স্টুডেন্টদের মাথায় কাজ করে না, যে দুজনের কাছে আলোর বেগ সি কেন মনে হবে, কারণ আলোর ধর্মই এটা। ঠিক আছে, আলোর ধর্মই এটা। আলোর ধর্মই হলো সকল পর্যবেক্ষকের সাপেক্ষে তার বেগ সবসময় কনস্ট্যান্ট থাকে। ওকে, তো এই দুটা জিনিসকে আমি যদি এই ফর্মুলায় বসাই দিই তাহলে কি হবে বলতো? এই দুটাকে আমি এই ফর্মুলায় বসাই দিছি। ফর্মুলায় বসাইলে কি ঘটবে? ফর্মুলায় বসাইলে আমরা এখান থেকে পাবো এক্স ড্যাশের জায়গায় বসাতে পারি সিটি ড্যাশ, এক্স ড্যাশের জায়গায় সিটি ড্যাশ। সো সি টি ড্যাশ ইকুয়ালস টু কে, আর এক্স ড্যাশের এক্স এর জায়গায় কি বসাবো? এক্স এর জায়গায় সিটি, এক্স এর জায়গায় সিটি, সিটি মাইনাস ভিটি। ঠিক আছে না? ওকে, সো এখান থেকে বলতে পারি যে সি টি ড্যাশ ইকুয়ালস টু, এখানে টি কমন এলে কে টি, আর এখানে সি মাইনাস ভি। ওকে, এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। এখন বিষয়টা হচ্ছে লরেন্স যে ফর্মুলাটা দিছে, এই ফর্মুলাটা ফিজিক্সের একটা ফর্মুলা, পদার্থবিজ্ঞানের একটা ফর্মুলা। আমরা যে দুইটা কথা মাথায় রাখতে বলছিলাম, যে দুইটা কথা মাথায় রাখবো, প্রথম কথাটা কি ছিল? যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আমরা সকল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সকল জড় প্রসঙ্গ কাঠামোয় সকল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা এইখানে যে লরেন্স যে ফর্মুলাটা দিছিল, দেখো এখানে একটা ফর্মুলা আছে না, এই ফর্মুলাটা আমরা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা একটু দেখি, বেচারা আমরা সবসময় এস এর সাপেক্ষে সবকিছু হিসাব করি, এস জাস্ট মাইন্ড করবে যে ভাই সব সময় সব ফর্মুলা ওর সাপেক্ষে আসে, আমার সাপেক্ষে কোনো ফর্মুলা আসে না। এটা তো ঠিক না। এটা আমাদের একটু এই যে এস যেটা, এস যেটা বা এস ড্যাশ যেটা, এর সাপেক্ষে একটু হিসাব করা উচিত। এস ড্যাশের সাপেক্ষে যখন আমি দেখবো, আমি এস ড্যাশের এখানে বসে আছি, আমি তো আর বুঝবো না যে আমার বেগ আছে। আমার কাছে কি মনে হবে, আমি যে সামনে আগায় যাচ্ছি এটা দেখে তো আমি বুঝবো না যে আমার বেগ আছে। আমি যদি এখানে আসি, আমার মনে হবে এই যে এস, এস পিছনের দিকে চলে যাচ্ছে। সো তখন আমার মনে হবে যে এই যে এস আছে, এই যে এস আছে, এস, এই এস পিছনের দিকে ভি বেগে গতিশীল। ওকে, এখন সামনের দিকে যে গতিটা ছিল সেটা ছিল ভি। আমরা যখন এস এর সাপেক্ষে দেখতেছিলাম, তখন আমরা দেখতেছিলাম যে এই যে এস ড্যাশ সে ভি বেগের সামনে যাচ্ছে, সামনের দিক থেকে আমরা ধরছিলাম ভি, তাহলে পিছনের দিকে যে বেগটা সেটাকে বলতে হবে মাইনাস ভি। বুঝতে পারছো? এস, ঠিক তো? এস, এস এর সাপেক্ষে এস ড্যাশ গতিশীল, ভি বেগে গতিশীল। আর আমরা এখন এস ড্যাশের সাপেক্ষে দেখতেছি, দেখি ভাই মন খারাপ করো না, তোমার সাপেক্ষেও দেখা হবে। এর সাপেক্ষে তাকায় কি দেখতেছি যে এস তো পিছনের দিকে গতিশীল, তাই না? ওকে, সো যদি এমনটা হয় তাহলে এই ফর্মুলাটা কি বলতো, এই ফর্মুলাটা কি বুঝাইতো? ওকে, এই ফর্মুলাটা কি বলে? এই ফর্মুলা দেখো, আমি ছিলাম এসে, আমি ছিলাম এসে, আমি ছিলাম এসে, আমার মাথার উপর কোনো ড্যাশ নাই, আমার মাথার উপর কোনো ড্যাশ নাই, তার মানে যে এক্স টি এগুলো আমার মাপা জিনিস। ওকে, যদি আমার মাপা জিনিস হয়, ফর্মুলা কি বলে? এক্স ড্যাশ মানে আরেকজনের মাপা গতিশীল বস্তুর মাপা দৈর্ঘ্য, গতিশীল বস্তুর মাপা দৈর্ঘ্য। এখন আমি যদি এইটাতে চলে যাই, আমার জন্য গতিশীল হলো এইটা, আমি যদি এখানে থাকি আমার জন্য গতিশীল হলো এইটা। সো এই ফর্মুলা অনুসারে প্রথমে বসাইতে হবে গতিশীল অবস্থায় মাপা দৈর্ঘ্য। আমি তো স্থির, তাহলে গতিশীল হলো এস, গতিশীল হলো এস, তাহলে গতিশীল দৈর্ঘ্য কত হবে? এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে। আমি বলছিলাম কে ডিপেন্ড করে দুটো বস্তুর মধ্যবর্তী এই যে বেগটা আছে, এই বেগের মান চেঞ্জ হলে কে চেঞ্জ হয়ে যায়, দুটো বস্তুর মধ্যবর্তী বেগ চেঞ্জ হয়ে গেলে কে চেঞ্জ হয়ে যায়। এখন এইখানেও মধ্যবর্তী বেগ ভি, এখানেও মধ্যবর্তী বেগ ভি, খালি একটার সাপেক্ষে আরেকটা চেঞ্জ হয়েছে। এদের মধ্যবর্তী যে সরে যাওয়ার যে হার সেটা কিন্তু ভি আছে, চেঞ্জ হয়নি। তার মানে কে কিন্তু সেম থাকবে, কনস্ট্যান্ট কিন্তু সেম থাকবে। সো কনস্ট্যান্টটা সেম আছে, গুণন কে। আর কি আছে এখানে? কে সাথে কি গুণ হবে? আমি এই ফর্মুলা কি ছিল? এই ফর্মুলা ছিল যখন আমি এস এ ছিলাম, কাজে এই যে এক্স, এক্স হলো আমার পরিমাপ করা বস্তু, কাজে এখানে বসাতে হবে আমার পরিমাপ করা দৈর্ঘ্য। আমি এখন কোথায়? আমি এখন এক্স ড্যাশে, সো এটা হবে এক্স ড্যাশ মাইনাস, মাইনাস কি? আমার সাপেক্ষে আরেকটা বস্তু যত বেগে সরে যাচ্ছে, আমার সাপেক্ষে আরেকটা বস্তু যত বেগে সরে যাচ্ছিল ভি, এখন চেঞ্জ হয়ে গেছে, এখন আমার সাপেক্ষে এই আগেরটা মাইনাস ভিতে সরে যাচ্ছে, সো এখানে হবে মাইনাস ভি, মাইনাস মাইনাস ভি গুণন
আমার সাপেক্ষে পরিমাপ করার সময়, সো এটা হবে আমার সাপেক্ষে পরিমাপ করার সময় টি ড্যাশ। ঠিক আছে, সো এই যে ফর্মুলাটা পাইলাম, এক্স ইকুয়ালস টু কে এক্স ড্যাশ, এক্স ইকুয়ালস টু কে এক্স ড্যাশ প্লাস ভি টি ড্যাশ, এটা হলো আমাদের দ্বিতীয় বস্তুর সাপেক্ষে বা গতিশীল বস্তুর সাপেক্ষে লরেন্সের ফর্মুলা। এখন আইনস্টাইনের যে রিলেটিভিটির ফর্মুলা বা রিলেটিভিটির কনসেপ্ট, সেখান থেকে বলে গেছিল যে সকল ক্ষেত্রে আমরা সকল ফিজিক্সের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো যদি জড় প্রসঙ্গ কাঠামো হয়। এটা তো জড়, এই যে ভি, এখানে তো ত্বরণ নাই, কোথাও ত্বরণ লিখছি আমি? ত্বরণ তো নাই। তার মানে এটা হলো জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামোয় সকল ফর্মুলা সবার জন্য অ্যাপ্লাই করা যায়। সো এই ফর্মুলাটাও অ্যাপ্লিকেবল। ঠিক আছে, সো এইখানে এখন তুমি চেঞ্জ করে দাও, এক্স এর জায়গায় বসাও সিটি, কে এক্স ড্যাশের জায়গায় সিটি ড্যাশ প্লাস ভিটি ড্যাশ। এখান থেকে টি ড্যাশ কমন নাও, তাহলে সিটি ইকুয়ালস টু কি হবে, কে টি ড্যাশ সি প্লাস ভি। এটাকে তুমি বলো 2 নাম্বার ফর্মুলা। ঠিক আছে, এটাকে তুমি বললাম 2 নাম্বার ফর্মুলা। এখন 1 আর 2 যোগ করে দাও। 1 নাম্বার কি ছিল? 1 নাম্বার ছিল কি ছিল? 1 নাম্বার ছিল সিটি ড্যাশ ইকুয়ালস টু কেটি সি মাইনাস ভি। 2 নাম্বার কি ছিল? 2 নাম্বার ছিল সি টি ইকুয়ালস টু কে টি ড্যাশ, তাই না? সি টি ইকুয়ালস টু কে টি ড্যাশ, আর এখানে সি প্লাস ভি। দুইটা ইকুয়েশন, এদেরকে কি যোগ করবো না কি করবো? টার্গেট হলো কে এর মানটা বের করা। এমন কোন ধ্রুবক আছে যে এরকম ব্যবহার করে সেই কে এর মানটা আমি বের করতে চাচ্ছি। তো তাহলে এখানে আসো গুণ করে দেখি, এদেরকে গুণ করি, 1 আর 2 গুণ করি, আসো দেখি তো কি হয়। গুণ করলে কি হবে? এইটা এটা গুণ হয়ে যাবে, সো সি স্কোয়ার টি টি ড্যাশ ইকুয়ালস টু, এটা গুণ হয়ে যাবে, সো কে টি সি মাইনাস ভি, এটার সাথে গুণ হবে কত, কে টি ড্যাশ সি প্লাস ভি। সো এখান থেকে তুমি লিখতে পারো সি স্কোয়ার টি টি ড্যাশ কে স্কোয়ার টি টি ড্যাশ সি মাইনাস ভি সি প্লাস ভি। ঠিক আছে, এখন তুমি খেয়াল করো, এই যে টি টি ড্যাশ কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে গেলে কি থাকবে আমাদের, সি স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার, আর এখানে সি মাইনাস ভি সি প্লাস ভি, এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা, এটা হবে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাই না? এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা, বা তুমি গুণ করেও দেখতে পারো, এটাও আসবে। এখান থেকে কে কত আসবে? কে আসবে সি স্কোয়ার, বা কে স্কোয়ার বের করি, কে স্কোয়ার কত আসবে, সি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ওকে, সি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। উপরে নিচে সি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, এইটার উপরে নিচে সি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, এখানে সি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, এখানে সি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও। তো উপরে কি থাকবে 1, আর নিচে কি থাকবে, সি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে প্রথমটা তো 1 হয়ে যাবে, মাইনাস পরেরটা থাকবে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এখান থেকে তুমি লিখতে পারবা, তার মানে কে ইকুয়ালস টু রুট ওভার, কে ইকুয়ালস টু রুট ওভার 1 ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কে এর মান কিন্তু এখান থেকে বের হয়ে যায়। এটা হলো আমার ধ্রুবকের মান। এটা যদি বসায় দেই, এটা যদি এখন বসায় দিই, আমার যে ফর্মুলাগুলো ছিল, ফর্মুলাগুলো কেমন আসবে? ফর্মুলাগুলো কিরকম ছিল দেখো তো, এখানে এক্স ড্যাশ, আচ্ছা এক্স ড্যাশ ইকুয়ালস টু কে, কে মানে কি 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার গুণন এক্স মাইনাস ভিটি, তাই না? বা তুমি এটাকে লিখতে পারো, এটাকে আমি লিখতে পারি, কি লিখতে পারি, যে এক্স মাইনাস ভিটি ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু এক্স এক্স ড্যাশ। এটা হলো আমার একটা ফর্মুলা, এটাকে বলা হয় লরেন্টজ রূপান্তরের প্রথম ফর্মুলা। একইভাবে তুমি দেখতে পারতেছো যে গ্যালিলিওতে যেমনটা হয়েছিল, ওয়াই অক্ষ বরাবর তো কোনো কিছু ঘটে নাই,
জেড অক্ষ বরাবর তো কোনো কিছু ঘটে নাই, কিছু তো ঘটে নাই, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর জিনিসগুলো দৌড়াদৌড়ি করছে। ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর তো কিছু ঘটে নাই, যেহেতু ঘটে নাই তার মানে আমি লিখতে পারি যে ওয়াই ড্যাশ ইকুয়ালস টু ওয়াই থাকবে এবং জেড ড্যাশ ইকুয়ালস টু জেড থাকবে সবসময়, এদের কোনো কিছু চেঞ্জ হবে না। তো এইটা আরেকটা এবং এইটা আরেকটা, এই টোটাল তিনটা। আরেকটা এই যে এইখানে আছে, এখানে তুমি বসায় দাও এক্স ড্যাশ মানে কি, এক্স ড্যাশ মানে হলো সি টি ড্যাশ ইকুয়ালস টু এখানে এক্স মানে কি, এক্স মানে হলো সি টি মাইনাস ভি, টি মানে কি, সি টিতে হলো আমাদের এক্স আর এক্স ড্যাশ কি, সরি সি টিতে হলো আমাদের এক্স আর সি টি ড্যাশ হলো আমাদের এক্স ড্যাশ। এখান থেকে তুমি লিখতে পারো যে টি ইকুয়ালস টু এক্স বাই সি, আর এখান থেকে তুমি লিখতে পারো যে টি ড্যাশ ইকুয়ালস টু এক্স ড্যাশ বাই সি, তাই না? সো এইখানে যে যে টিটা আছে, এই যে টিটা আছে, এই টিটা চেঞ্জ করে দেই, টিটা চেঞ্জ করে দেই, টিটা চেঞ্জ করলে কত আসবে, ভি ইন্টু এক্স বাই সি, ওকে, ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে উভয় পক্ষ থেকে সি বাদ দিয়ে দাও, সবগুলা সি বাদ দিয়ে দাও। সো এখানে একটা সি ভাগ চলে যাবে, এখানে একটা সি ভাগ চলে যাবে, এখানে তো সি নাই, অলরেডি একটা ভাগ হয়ে আছে, আরেকটা ভাগ দিলে কি হবে, আরেকটা ভাগ দিলে নিচে স্কোয়ার হয়ে যাবে। বুঝো নাই তো জিনিসটা? আমি বলতেছি যে উভয় পক্ষে সি দিয়ে ভাগ করে দাও, এখানে সি দিয়ে ভাগ করে দিলাম, এই টোটালটাকেও সি দিয়ে ভাগ করবো, সি দিয়ে ভাগ করলে কি হবে, উপরের গুলোতে এই যে সি দিয়ে ভাগ হয়ে যাবে। এখন এই যে সি কাটা সি কাটা সি কাটা সি কাটা, এখানে তো আগে থেকে একটা ভাগ করা ছিল, আরেকটা ভাগ দিলাম, তো এখানে সি স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পারছো আমি এটা বললাম? সো আলটিমেটলি এখানে কত আসবে, এখানে আসবে টি ড্যাশ ইকুয়ালস টু টি মাইনাস ভি এক্স ডিভাইড বাই সি স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের 4 নাম্বার রূপান্তর ফর্মুলা। সো এই 4টা ফর্মুলা, এই যে আমাদের 1 2 3 আর এখানে 4, এই 4টাকে বলা হয় লরেন্সের রূপান্তর ফর্মুলা বা লরেন্স ট্রান্সফরমেশন ফর্মুলা। বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝে থাকো, খুবই জটিল জিনিস, একটু চিন্তা করো, একটু মাথা ফ্রেশ রাখো, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো এই 4টা ফর্মুলা কিন্তু মাথার মধ্যে রাখবা। দেখো এখানে যদি এই যে ফ্যাক্টরটা আছে, আমরা কে এর মান কত পাইলাম, দেখো কে এর মান কত পাইছিলাম, কে এর মান এটা পাইছিলাম, এটাকে আসলে কে বলা হয় না, এটাকে তোমার একটা বিশেষ চিহ্ন আছে, বলা হয় এই যে এটা কি ল্যামডা বলে না কি বলে এটাকে, গামা, গামা মনে পড়ছে, গামা। এটা আসলে কে দিয়ে প্রকাশ করে না, এই যে রাশিটা রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাকে বলা হয় গামা। গামাটাকে কি বলা হয়, গামা হলো লরেন্স ফ্যাক্টর, লরেন্স ফ্যাক্টর বা ফ্যাক্টর। ঠিক আছে, লরেন্স ফ্যাক্টর গামা বলে। এখন এই যে লরেন্স ফ্যাক্টর, এই লরেন্সের মান হয়, লরেন্সের মান 1 হয় অথবা 1-এর চেয়ে বেশি হয়। বুঝতে পারছো? আইদার 1 হবে না 1-এর চেয়ে বেশি হবে। কেন 1-এর চেয়ে বেশি হবে আমি দেখাই। এই যে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, দেখো তো ভি বাই সি, ধরো ভি এর মান আমি ধরলাম 0.5, সি এর মান আমি ধরলাম 1। অবশ্যই সি এর বেগ বা আলোর বেগ তো সবচেয়ে বেশি হবে, আলোর বেগের চেয়ে ভি এর বেগ তো কম হবে। ধরো এই ভ্যালু আমি ধরলাম 0.5 আর ওখানে 1, তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের ভ্যালু কত হবে, 1 মাইনাস আমি লিখতে পারি ভি বাই সি হোল স্কোয়ার, বা 1 মাইনাস ভি এর ভ্যালু 0.5 1 হোল স্কোয়ার। দেখো 0.5 ওটাকে আবার স্কোয়ার করছি, আরো ছোট হয়ে গেছে, 1 থেকে বাদ দিছি, অনেক কম হয়ে যাবে, এটা থাকবে 0.75। এটা কি কোশমিন কালেও 1-এর চেয়ে বড় আসার সম্ভাবনা আছে? ভি এর মান সবসময় সি এর চেয়ে কম হবে, স্কোয়ার করলে আরো কম হবে, 1 থেকে মাইনাস করলেও কম হবে। তার মানে এইটার মান, এই ভ্যালুটা কখনো 1-এর চেয়ে বড় হইতে সম্ভব না, 1-এর চেয়ে বড় হওয়া পসিবল না, সর্বোচ্চ 1 হইতে পারে। এমন কোন ভ্যালু তুমি নিতে পারবে না ভি এর মান যার কারণে এটা 1-এর চেয়ে বড় হবে, কারণ ভি সবসময় সি এর চেয়ে কম হবে, স্কোয়ার করলে আরো কম হবে, 1 থেকে মাইনাস করলেও 1-এর চেয়ে কমই থাকবে। ওকে, আচ্ছা, এখন
ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটার মান যদি 0.75 হয়, ফর্মুলা কি? 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, বা 1/√0.75। ঠিক আছে, এখন এটাকে যদি আমি রুট করি, রুট করলেও একের চেয়ে কম থাকবে, রুট করলেও একের চেয়ে কম থাকবে। এককে একের চেয়ে কমের জিনিস দিয়ে ভাগ করলে এটা অ্যান্সার ক্যালকুলেট করতে কত আসে? এটা ক্যালকুলেটর নাই এখানে। আচ্ছা, এটা ক্যালকুলেট করতে এটা কত আসে? 0.75। আমি ধরলাম, কথার কথা, ধরলাম যে 0.75 কে রুট করলে কত আসবে? এটা আর 0.3 ধরো, আমি জানি না, ধরলাম ধরো 0.3, ক্যালকুলেটর নাই তখন, তো ধরো এটা 0.3 আসে। এককে যদি আমি একের চেয়ে ছোট কিছুতে ভাগ করি, তাহলে এটার ভ্যালু কত আসবে? একের চেয়ে বড় আসবে। ঠিক আছে, সো মেইন কথাটা হলো এই যে √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটার ভ্যালু কখনো একের চেয়ে বেশি আসা সম্ভব না। যেহেতু একের চেয়ে ছোট জিনিস দিয়ে আমি এককে ভাগ করতেছি, কাজেই এটার মান একের চেয়ে বেশি আসবে অথবা সমান আসতে পারে। এই জন্য বলতেছি যে এই যে গামার মান আইদার একের চেয়ে বড় হবে বা একের চেয়ে সমান হবে। ঠিক আছে, আচ্ছা, যদি এইটুকু বুঝতে পারো, তাহলে আসো আমরা বিপরীত লরেন্স রূপান্তরে ঢুকে যাই। লরেন্স রূপান্তরটা আমরা কি কি দেখছিলাম একটু রিক্যাপ করার চেষ্টা করি। লরেন্স রূপান্তর আমরা কি কি দেখছিলাম? আমরা দেখছিলাম যে এক্স ড্যাশ ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, বা ছোট করে এটাকে লেখা যায় 1/ভি স্কোয়ার, এই যে এটাকে লেখা যায় গামা গুণন এক্স মাইনাস ভিটি, তাই না? গামা গুণন এক্স মাইনাস ভিটি, এই যে 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাকে আমি গামা লিখলাম। ওয়াই ড্যাশ ইকুয়ালস টু কত লেখা যায়? ওয়াই ড্যাশ ইকুয়ালস টু লেখা যায় আমার ওয়াই, এটা তো চেঞ্জ হবে না। জেড ড্যাশ ইকুয়ালস টু লেখা যায় জেড, এটা তো চেঞ্জ হবে না। ঠিক আছে, এটা কত হবে? এটা হবে জেড। আবার যে টি ড্যাশটা ছিল, টি ড্যাশ কত হবে? টি মাইনাস ভি এক্স, ভি এক্স নাকি কি ছিল ফর্মুলা, তো ভুলে গেলাম। হ্যাঁ ঠিকই তো ছিল, ঠিকই তো লিখছি। ভয় পাও কেন বন্ধু, ভয় নেই, জেগে ওঠো পদাতিক। সো √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এটাকেও তো আমি লিখতে পারি যে গামা গুণন টি মাইনাস ভি এক্স সি স্কোয়ার। ঠিক আছে, সো এই চারটা ফর্মুলা ছিল আমাদের লরেন্স রূপান্তর। এখান থেকে বিপরীত লরেন্স রূপান্তর হলো জাস্ট চেঞ্জ করা, যে আমি এক্স ড্যাশের ভ্যালু বের করছি, এক্স ড্যাশের ভ্যালু বের করছি, আমি এরপর থেকে পর্যবেক্ষক চেঞ্জ করব। এই ফর্মুলাগুলো কি ফর্মুলা? এই ফর্মুলাগুলো হলো বেসিক্যালি কার ভিত্তিতে গড়ে তোলা ফর্মুলা, কার ভিত্তিতে গড়ে তোলা ফর্মুলা। এই ফর্মুলাগুলো হলো একটা স্থির বস্তু এবং একটা গতিশীল কাঠামো, স্থির কাঠামো আর গতিশীল কাঠামো। আমি এই স্থির কাঠামোতে দাঁড়ায় আমি এসে দাঁড়ায় এস ড্যাশেরটা মাপতে চাইলে আমি এভাবে মাপবো। যদি এসে দাঁড়ায় এস ড্যাশেরটা মাপতে চাই, এই যে ড্যাশের গুলো মাপছি, ড্যাশ মাপছি সবসময়, ড্যাশ মাপতে চাইলে আমি এভাবে মাপবো, যেখানে আমার নিজের মাপা সব ভ্যালুতে আমি হিসাব করব। যদি আমি এসে না থাকি, এস ড্যাশে থাকি, তাহলে কি হবে? তাহলে যে বেগটা ছিল, যেই বেগটা ছিল, যেখানে ভি ছিল, সেটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস ভি, তাই না? যেটা এক্স ছিল সেটা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? এক্স ড্যাশ। যেটা টি ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে টি ড্যাশ, তাই তো? এবং যেটা এক্স ড্যাশ ছিল ওটা চেঞ্জ হয়ে যাবে এক্স, যেটা টি ড্যাশ ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে টি, তাই না? আমরা এইটার সাপেক্ষে মাপতেছিলাম, এইটার সাপেক্ষে হিসাব করার সুবিধা এরকম যে আমি ড্যাশের গুলো মাপবো, এই যে ড্যাশ মাপছি, ড্যাশ মাপছি কিভাবে? ড্যাশ মাপছি আমি যে ভ্যালুগুলো মাপি, এই যে ড্যাশ ছাড়াগুলা বসায় ড্যাশগুলো মাপছি। যদি আমি ড্যাশের মধ্যে দাঁড়ায় থাকি, এই যে এস ড্যাশ, আমি ওর এস এর গুলো মাপবো, তাহলে কি হবে? তাহলে আমাকে এমন একটা ফর্মুলা দরকার যেখানে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। ভি এর জায়গায়, কারণ এখান থেকে আমি হিসাব করতেছিলাম যে ভি বেগে যাচ্ছে, যখন আমি এস ড্যাশে দাঁড়ায় থাকবো, এস ড্যাশে তার ভি এটা দেখবো না, আমি দেখবো ও উল্টা দিকে মাইনাস ভিতে যাচ্ছে, তাই না? সো এখানে ভি এর জায়গায় মাইনাস ভি হবে, আর এক্সটা এক্স ড্যাশ হয়ে যাবে, টিটা টি ড্যাশ হয়ে যাবে, যেখানে এক্স ড্যাশ আছে, মানে চেঞ্জ হয়ে যাবে সবগুলো আর কি। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এই ফর্মুলা কি হবে? এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ মাইনাস ভি টি ড্যাশ। গামা লিখবো, ধরো আমি গামা গুণ আকারেই লিখলাম, গামা তো আর চেঞ্জ হবে না, গামা। ওকে, আচ্ছা,
গামাটা চেঞ্জ হবে না। যদি ওয়াই ইকুয়ালস টু কত হবে ওয়াই ড্যাশ, জেড ইকুয়ালস টু কত হবে জেড ড্যাশ, এটা কি হবে টি মানে কি হবে টি ইকুয়ালস টু টি মানে টি ড্যাশ মাইনাস মাইনাস ভি এক্স ড্যাশ ডিভাইড বাই সি স্কোয়ার ডিভাইড বাই, নিচে আর না লিখলাম, নিচে ধরো এখানে আমি গামা দিয়ে দিলাম, ধরো আমি এখানে গামা দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে কি আসে গামা এক্স ড্যাশ প্লাস ভিটি ড্যাশ, আর এখান থেকে কি আসে গামা টি ড্যাশ প্লাস ভি এক্স ড্যাশ ডিভাইড বাই সি স্কোয়ার। ওকে, এইগুলা যেগুলো, এগুলোকে বলা হয় বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন। এগুলোকে কি বলা হয় বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন, যে আমি যেই ইনফরমেশনগুলো জানতাম সেই ইনফরমেশন ইউজ করে আমি অন্য কাঠামোর সাপেক্ষেও হিসাব বের করতে পারি, ঠিক আছে। আমরা প্রথমত ধরে নিচ্ছি যে একটা স্থির একটা গতিশীল, আমরা স্থিরটাকে মেইন ধরে স্থির থেকে দাঁড়ায় গতিশীলে সব বের করতে পারতাম। এবার আমরা চাইলে গতিশীলে দাঁড়ায় থাকবো, গতিশীলে যায় দাঁড়ায় থাকবো, গতিশীলে দাঁড়ায় থেকে স্থিরের সবকিছু মাপে ফেলবো, এটাও করা পসিবল, ঠিক আছে, এটাও করা পসিবল। তো এই যে এই জিনিসগুলো হলো আমাদের বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন। আচ্ছা, এটাকে আলাদা করে দেই। ওকে ওকে, এইটা আর এখানে এইটা, ওকে, এই যে এই চারটা হলো আমাদের বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন, আর এগুলো ছিল আমাদের মৌলিক লরেন্স ট্রান্সফরমেশন, ঠিক আছে। একটু ওয়েট করো, একটু মাথার মধ্যে জিনিসগুলো নেওয়ার চেষ্টা করো, নিয়ে নাও নিয়ে নাও। এখান থেকে যদি একটু নাড়াচাড়া করো, এখান থেকে একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া কেমন, যে ধরো এস কাঠামোতে বা স্থির কাঠামোতে যে আছে, এস কাঠামোতে যে আছে সে কি দেখতেছে, সে ধরো দেখলো যে একটা ঘটনা T1 সময় শুরু হইলো, সে ধরো দেখলো যে একটা ঘটনা T1 সময় শুরু হইলো এবং সেটা T2 সময় শেষ হইলো, ঠিক আছে। নতুন একটা স্লাইড নেই, T1 সময় শুরু হয়েছে, এখান থেকে T2 পরিমাণ সময় লাগছে কার সাপেক্ষে, এখানে একটা স্থির প্রসঙ্গ কাঠামো আছে এস এর সাপেক্ষে, এবং এখানে একটা গতিশীল কাঠামো আছে যেটা হচ্ছে আমাদের এস ড্যাশের সাপেক্ষে T1 ড্যাশে শুরু হয়েছে এবং এটা T2 ড্যাশে যায় শেষ হয়েছে। তাহলে এখানে টোটাল সময় কতটুকু লাগছে, T2 মাইনাস T1, T2 মাইনাস T1 সমান কত, ফর্মুলাগুলো অ্যাপ্লাই করো, T1 সমান কত হবে, দেখো বিপরীত লরেন্সে কি দেখছিলাম যে স্থির অবস্থায় সময় ইকুয়ালস টু গামা গুণন গতিশীল সময় প্লাস ভি গতিশীল দৈর্ঘ্য বাই সি স্কোয়ার। তো এটাই করো, গতিশীল সময় বা সরি স্থির সময় T2 ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু কত হবে গতিশীল সময় প্লাস ভি গতিশীল দৈর্ঘ্য ডিভাইড বাই সি স্কোয়ার, এবং এটার সামনে কি থাকে, এটার সামনে গামা থাকে, মাইনাস গামা T1 এর ক্ষেত্রেও সেম, T1 ড্যাশ প্লাস ভি এক্স ড্যাশ বাই সি স্কোয়ার। এটা হলো আমাদের টোটাল সময়ের পার্থক্য, বা আমি বলতে পারি ডেল টি। ওকে, এখান থেকে তুমি দেখো যে গামা কমন নেওয়া যায়, গামা কমন নিলে কি হবে, গামা কমন নিলে T2 ড্যাশ মাইনাস T1 ড্যাশ, ওকে, T2 ড্যাশ মাইনাস T1 ড্যাশ, আর এখান থেকে আমি কি কমন নেব, ভি কমন নেওয়া যায়, ভি বাই সি স্কোয়ার কমন নেওয়া যায়, কমন নিলে কি আসবে প্রথমটা থেকে এক্স ড্যাশ মাইনাস, আচ্ছা x1 লিখি, x2 লিখি যেহেতু দুইয়ের জন্য বের করতেছি, x2 লিখি যেহেতু দুইটা আলাদা, দুইটা সময়ের জন্য ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, 2 এরটাকে আমি 2 লিখলাম, 1 এরটাকে আমি 1 লিখলাম, আচ্ছা এটাতে 1 লেখা উচিত, 1 লিখলাম। আচ্ছা তাহলে আমাদের x2 ড্যাশ মাইনাস x1 ড্যাশ, ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের ডেলটি। দেখো তো যে এটা এটা কি গতিশীল সময়ে, গতিশীল কাঠামোতে কত পরিমাণ সময় লাগছে সেটা হলো ডেল এটা, তো এটা হলো আমাদের ডেল টি ড্যাশ, তাই না, বুঝতে পারছো, গতিশীল সময়ে T1 ড্যাশে শুরু হয়ে T2 ড্যাশে শেষ হয়েছে, তাহলে T2 ড্যাশ মাইনাস T1 ড্যাশ ইকুয়ালস টু হলো গতিশীল সময়ে কতটুকু দেখবে, যে ঘটনা ঘটতে কতটুকু সময় লাগছে দেখবে, সেটা হলো এটা। আর এটা কি গতিশীল ক্ষেত্রে বা গতিশীল অবস্থায়
গতিশীল অবস্থায় এই ঘটনাটা, গতিশীল অবস্থা ঘটনা মনে করো এখানে ঘটছে, হ্যাঁ ঘটনা মনে করো এখানে ঘটছে, বা ধরো এখানে ঘটছে, আমি বলতেছি। সো এই ঘটনাটা ঘটতে ঘটতে একটু দৈর্ঘ্যের অবস্থার পরিবর্তন হয়েছে না? ঘটনাটা ঘটা শুরু করছে এই জায়গায়, ঘটনা শুরু করছে এই জায়গায়, যেহেতু গতিশীল অবস্থা সবকিছু, তাহলে এটা আগের ঘটনা শেষ হইতে হইতে সরে যাবে না? এটা ঘটনা শুরু হয়েছে একটা জায়গায়, ঘটনা শেষ হইতে হইতে একটা সময় লাগবে, তো সেই সময় সবকিছু তো গতিশীল, সবকিছু গতিশীল, তো গতিশীল অবস্থায় সরে যাবে না? কতটুকু সরে যাবে সেইটা হলো আমাদের এইটা ডেল এক্স ড্যাশ। তার মানে গতিশীল অবস্থা থেকে ঘটনাটা কতটুকু সরে গেছে সেটা বোঝা যাবে এইটা থেকে, ঠিক আছে? সো এটাকে সামারাইজ করে লিখলে এরকম হয় যে ডেল টি ইকুয়ালস টু আমাদের কত আসবে, ডেল টি ইকুয়ালস টু আমাদের আসবে গামা ডেল টি ড্যাশ এখান থেকে প্লাস ভি ডেল এক্স ডিভাইড বাই সি স্কোয়ার। ওকে, সো এই যে ফর্মুলাটা আছে বিপরীত লরেন্স রূপান্তরের ফর্মুলা, তুমি এটা সময় মাপার জন্য ইউজ করতে পারো, সময়ের পরিবর্তন মাপার জন্য ইউজ করতে পারো। যখন সময়ের পরিবর্তন মাপবা তখন এই যে এক্সটা অবস্থানের পরিবর্তন বুঝাবে। যেই ফর্মুলা দেখছিলাম সেম ফর্মুলা পরিবর্তন মাপার জন্য ইউজ করা যায়, এবং যখন পরিবর্তন মাপবো তখন এটা তো ড্যাশ হবে, এটা আমার দৈর্ঘ্যের বা অবস্থানের পরিবর্তনটা বুঝাবে। তো আমাদের বিপরীত লরেন্স রূপান্তরটা জিনিসটা কি হলো, পাশাপাশি লিখে একটু জিনিসটা। আমরা টোটাল কি কয়টা জিনিস দেখলাম? আমরা দেখলাম যে এক্স ড্যাশ ইকুয়ালস টু কত দেখছি, গামা এক্স মাইনাস ভিটি। আমরা ওয়াই ড্যাশ ইকুয়ালস টু ওয়াই, এগুলো আমরা লিখতেছি না কারণ এগুলো আমাদের লাগবে না আলটিমেটলি। আমরা আর কি দেখছি, টি ড্যাশ ইকুয়ালস টু গামা টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার, ঠিক আছে? আবার কি দেখছি, এক্স ইকুয়ালস টু গামা এক্স ড্যাশ প্লাস ভিটি টি ড্যাশ, আবার টি ইকুয়ালস টু গামা টি ড্যাশ প্লাস ভি এক্স ড্যাশ বাই সি স্কোয়ার, ঠিক আছে? এই চারটা, এর মধ্যে প্রথম যে দুটা সেটা ছিল লরেন্স রূপান্তর, এবং আরো ছিল তোমার ওয়াই ড্যাশ ইকুয়ালস টু ওয়াই, জেড ড্যাশ ইকুয়ালস টু জেড। আর নিচের যে দুইটা, নিচের দুটা ছিল আমাদের বিপরীত লরেন্স রূপান্তর, এই দুটা ছিল বিপরীত লরেন্স রূপান্তর। এবং এখান থেকে আমরা বললাম যে আমরা চাইলে এটা শুধুমাত্র এগুলো বের করার জন্য না, শুধুমাত্র এগুলো বের করার জন্য না, আমরা পরিবর্তন বের করার জন্য ইউজ করতে পারবো। তো তুমি এখান থেকে বলতে পারো যে ডেল এক্স ড্যাশ ইকুয়ালস টু গামা ডেল এক্স মাইনাস আমাদের ভি ডেল টি, ঠিক আছে? আবার এখান থেকে তুমি বলতে পারো যে ডেল টি ড্যাশ ইকুয়ালস টু গামা ডেল টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার। আমরা এখান থেকে বলতে পারি যে ডেল এক্স ইকুয়ালস টু গামা ডেল এক্স ড্যাশ প্লাস ভি ডেল টি ড্যাশ। আবার আমরা এখান থেকে বলতে পারি যে ডেল টি ইকুয়ালস টু গামা, যেটা আমরা একটু আগে দেখলাম, ডেল টি ড্যাশ প্লাস ভি ডেল এক্স বাই সি স্কোয়ার। সো এইখানে এই কয়টা ফর্মুলা একটু মাথার মধ্যে রাখে দিতে হবে। ওকে ওকে, খাতার মধ্যে লিখবা, প্র্যাকটিস করবা, না হলে কিন্তু আলটিমেটলি এগুলো মনে থাকবে না। কথা বুঝতে পেরেছো ছোট ভাইয়েরা, প্রিয় ছোট ভাই বোনেরা? বুঝতে পারছো আশা করি, ঠিক আছে? তো 1 2 3 4 5 6 7 8, এই 8টা ফর্মুলা লাগবে। আর এখানে কিছু খুচরা ফর্মুলা আছে না, কিছু খুচরা ফর্মুলা, যে ওয়াই ড্যাশ ইকুয়ালস টু ওয়াই, আবার এটাই লিখছে ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ, একই ফর্মুলা কয়েকবার করে আছে। যে আবার জেড ড্যাশ ইকুয়ালস টু জেড, আবার লিখছে জেড ইকুয়ালস টু জেড ড্যাশ। তো এইগুলো তো তোমরা জানোই। আচ্ছা, এটা হলো আমাদের, আচ্ছা অর্ধেক আছে, যাই হোক। ওকে, এই ফর্মুলাগুলা মাথার মধ্যে মুখস্থ ঠোঁটস্থ রাখবা একদম। আমাদের স্যার বলতো নরডামে যখন বলতাম যে টি টি এম, মানে টান টানা মুখস্থ, এটা আমাদের নয়ন স্যার বলতো জিনিসটা, স্যার মিস করতেছি। আচ্ছা ঠিক আছে, সো দুইটা ম্যাথ দেখলে এই ফর্মুলাগুলার ইউটিলাইজ গুলাও তোমার মাথার মধ্যে চলে আসবে। প্রথমে কি ম্যাথ বলছে,
গতিশীল এস ড্যাশ কাঠামোতে একটি ঘটনা 6 মাইক্রোসেকেন্ড সময় ব্যবধানে 6 মাইক্রোসেকেন্ড সময় ব্যবধানে একই জায়গায় সংঘটিত হয়। এটা একই জায়গা হবে। সো একটা গতিশীল কাঠামো আছে এস ড্যাশ, সেখানে কি হয়, একটা ঘটনা 6 মাইক্রোসেকেন্ড সময় ব্যবধানে একই জায়গায় সংঘটিত হয়, একই জায়গায়। তো এখানে আমরা ভ্যালুগুলো একটু বসাই, যেগুলো কি কি বলছে। গতিশীল কাঠামোয় এই যে সময়টা, এটা গতিশীল কাঠামোয় সময় পার্থক্য, সেটা হবে ডেল টি ড্যাশ। একই জায়গায় সংঘটিত হয়, একই জায়গায় সংঘটিত হয়, তার মানে কি ঘটনাটা ঘটছে এবং ঘটনাটা শেষ হয়েছে একই জায়গায়, শুরু হয়েছে শেষ হয়েছে একই জায়গায়, তার মানে অবস্থানের পরিবর্তন হয় নাই। তার মানে ডেল এক্স ড্যাশ হবে, ড্যাশ কেন, কারণ এটা গতিশীল, ইকুয়ালস টু 0। তোমাকে কি বলছে, তোমাকে বলছে যে স্থির এস কাঠামো হতে ঘটনা কত দূরত্বে সংঘটিত হয়েছে বলে মনে হবে। তো স্থির কাঠামো থেকে কত দূরত্বে সংঘটিত হয়েছে বলে মনে হবে, তো দূরত্বের পার্থক্য হবে, যেহেতু সব পার্থক্য নিয়ে হিসাব করতেছি। তো আমাদের বলছে যে ডেল এক্স ইকুয়ালস টু হোয়াট, ঠিক আছে। এখন বলে দিচ্ছে যে এস কাঠামোর সাপেক্ষে এস ড্যাশ কাঠামোর সমবেগ দাও, সমবেগ ত্বরণ নাই, সমবেগ দিয়ে দিচ্ছে, এটা আমাদের ভি এর মানটা দেওয়া আছে, ঠিক আছে। সো আমরা যেই ফর্মুলাগুলো জানি, দেখো এখানে আমাদের এক্স ড্যাশ বের করতে হবে। আমরা কি দেখছিলাম যে আমাদের এখানে এক্স এর পরিবর্তন বের করতে বলছে, এখানে আমাদের ডেল এক্স বের করতে বলছে। তো ডেল এক্স এর যে ফর্মুলাটা ছিল, কি দেখছিলাম আমরা, ডেল এক্স এর ফর্মুলা দেখছিলাম যে গামা গুণন ডেল এক্স ড্যাশ প্লাস ভি ডেল টি ড্যাশ, তাই না? এটা কি দেখছিলাম? এটাই তো, নাকি এটা আমরা কি বের করতেছি, এখানে এক্স বের করতেছি। আচ্ছা, তার মানে এই যে এই ফর্মুলাটা, ঠিক আছে, এই ফর্মুলাটা বসালাম। এখানে আমরা সবকিছু জানি। গামার মান কত? গামার মান হলো 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার গুণন ডেল এক্স ড্যাশ কত দেওয়া আছে, এটা কত দেওয়া আছে, 0 দেওয়া আছে। সো এটার মান হলো আমাদের 0 প্লাস ভি ডেল টি ড্যাশ কত দেওয়া আছে, 6 মাইক্রোসেকেন্ড। 6 মাইক্রোসেকেন্ড মানে কত, 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এত সেকেন্ড, ঠিক আছে। দেখো ভি এর মানটা আমরা জানি, এখানে ভি সমান সমান কত, ভি সমান সমান 2.4। ভি মানে কি, ভি মানে হলো বেগ, বেগের মান দেওয়া আছে 2.4 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। ওকে, এবার একটু হিসাব করবা। এবার এখান থেকে তুমি ডেল এক্স এর ভ্যালু হিসাব করবা কত আসে। ডেল এক্স এর ভ্যালু হিসাব করলে কত আসবে, ক্যালকুলেটরটা, আরে আমাদের কাছে তো ফোন আছে, ফোন তো আমাদের সার্বজনীন ক্যালকুলেটর, ভুলে গেছিলাম, ফোনেই তো ক্যালকুলেটর আছে। ওকে, সো এটা হিসাব করলে যদি সবগুলো ভ্যালু আমি বসায় দেই, যে ডেল এক্স ইকুয়ালস টু আমাদের ভি মানে কত, ভি মানে হলো 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 8 গুণন 6 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার। মনে আছে তো সি এর মান কত, সি এর মান হলো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। ওকে, সো এটা হিসাব করলে আমাদের কত আসবে, এটা হিসাব করলে কত আসবে, 7 এত, এটা কি বের করছি সময়, সো এত মিটার। সো 7200 মিটার দূরে তার মনে হবে। এস কাঠামো থেকে দেখলে মনে হবে, এস কাঠামো থেকে দেখলে মনে হবে যে ঘটনা দুইটা 700 নাকি 7200 মিটার দূরে ঘটছে। মানে শুরু হয়েছে এক জায়গায়, শেষ হয়েছে আরেক জায়গায়, এই দুটো জায়গার পার্থক্য হলো 7200 মিটার। আর এস ড্যাশ কাঠামো থেকে মনে হবে এরা একই জায়গায় ঘটছে। মজার বিষয় না? মজার বিষয়। অঙ্ক করে যা আসছে সেটাই অ্যান্সার। এরপরের অঙ্কটা দেখো, এটা তোমরা নিজেরাও ট্রাই করতে পারো, আমি একটু বুঝাই দিই। কি বলছে, গতিশীল এস ড্যাশ কাঠামো থেকে একটি ঘটনা একই সময় ব্যবধানে, দেখো একই সময় ব্যবধানে গতিশীল এস ড্যাশ একই সময় ব্যবধানে ঘটছে, তার মানে ডেল টি ড্যাশ ইকুয়ালস টু 0 একই সময়ে ব্যবধানে সংঘটিত হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করা হয় 10 মিটার। কোথা থেকে? এস ড্যাশ থেকে। তার মানে আমাদের ডেল এক্স ড্যাশ ইকুয়ালস টু 10 মিটার। স্থির এস কাঠামো হতে ঘটনা কত সময় ব্যবধানে, মানে তোমাকে ডেল টি বের করতে বলছে। ডেল টি বের করতে পারবো না? অনেক সহজ। এবং এস কাঠামোর সাপেক্ষে এস ড্যাশ কাঠামোর সমবেগ বেগ দেওয়া আছে, সেটা আমাদের ভি এর মানটা দেওয়া আছে। বুঝতে পারছো? কিছুই না, ফর্মুলা অ্যাপ্লাই করা।
কোন ফর্মুলা কি বের করতে হবে? আমাদের ডেল টি বের করতে হবে। ডেল টি এর কোন ফর্মুলা আমরা দেখছি? গামা ডেল টি ড্যাশ। মজার বিষয় হলো যখন ড্যাশ দিয়ে সূত্র হয় তখন প্লাস হয়। ভি এক্স ডিভাইডেড বাই, আচ্ছা এক্স তো হবে না, ডেল এক্স হবে। ভি ডেল এক্স ড্যাশ ডিভাইডেড বাই সি স্কোয়ার। ঠিক আছে, ওকে, এটা হলো ফর্মুলা। গামার মান কত হবে? ডেল টি ড্যাশ প্লাস ভি ডেল এক্স ড্যাশ ডিভাইড বাই সি স্কোয়ার, আর গামার মান হবে 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সব ভ্যালু বসাতে হবে, এটা কামলা খাটা ছাড়া আর কিছুই না। ভ্যালু বসায় খালি অ্যান্সারটা বের করবা, তাহলেই হবে। তোমাদের যে মেইন যে কনসার্নটা, যে জিনিসটা তোমরা ভুলে যাও যে কখন প্লাস হবে কখন মাইনাস হবে, একটা উদাহরণ দেই। ধরো আমি তোমার যে টি ডেল টি ড্যাশ বের করবো। ডেল মানে কি? ডেল মানে সবসময় আমরা ডেল ইউজ করবো, এক্স এর ক্ষেত্রেও ডেল ইউজ করবো। এখন টি ড্যাশ তার মানে কি? এটা এখানে ড্যাশ, তার মানে ভিতরে তো কোথাও ড্যাশ থাকবে না, ভিতরে সব জায়গায় নর্মাল জিনিস থাকবে। সো গামা গুণন ড্যাশ, এখানে লিখছি আমাদের ভিতরে ড্যাশ থাকবে না। সো ডেল টি প্লাস হবে না মাইনাস হবে? যদি নর্মাল হিসাব নিকাশ হয়, নর্মাল জিনিস দিয়ে হিসাব হয়, তাহলে মাইনাস করতে হবে। মাইনাস ভি ডেল এক্স বাই সি স্কোয়ার। যদি ধরো কথার কথা তোমাকে বলছে ডেল এক্স বের করতে, এখানে ডেল এক্স আছে, তার মানে ভিতরে তো কোথাও আর মানে ড্যাশ ছাড়া থাকবে না। এখানে ডেল এক্স আছে, মানে ভিতরে সব জায়গায় ড্যাশ থাকবে। তো ডেল এক্স ড্যাশ প্লাস নাকি মাইনাস? ড্যাশ দিয়ে হিসাব করতেছি, প্লাস হবে। প্লাস কত? ভি ডেল নাকি প্লাস 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 ভি ডেল টি নাকি ভি, হ্যাঁ ভি ডেল টি, এই তো, তাই না? তাহলে ফরম্যাটটা মনে রাখা লাগবে যে দূরত্ব প্লাস বেগ গুণন সময়। ওকে, এখন যদি এখানে ড্যাশ দিয়ে হিসাব করি প্লাস হবে, ড্যাশ ছাড়া হিসাব করলে মাইনাস হবে, সকল ফর্মুলায়। এখানে সকল ফর্মুলাতে এরকমটা হবে। দেখো যেখানে আমরা ড্যাশ দিয়ে হিসাব করছি, ড্যাশ দিয়ে হিসাব করলে প্লাস হয়েছে, এই যে প্লাস হয়েছে, ঠিক আছে। আর যেখানে আমরা ড্যাশ ছাড়া হিসাব করছি, এই যে ড্যাশ নাই এখানে, এখানে মাইনাস হয়েছে। এখানেও সেম, যখন ড্যাশ ছাড়া হিসাব করছি প্লাস হয়েছে, সরি মাইনাস হয়েছে। মুছে কেমনে? আর যখন এই যে ড্যাশ যুক্ত প্লাস, এই যে ড্যাশ যুক্ত প্লাস, ড্যাশ নাই মাইনাস, ড্যাশ নাই মাইনাস, বুঝতে পারছো? আচ্ছা, এটুকুই থাক আজকে, অনেক লম্বা সময় গেছে গা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর বাসা থেকে একটু ম্যাথটা ট্রাই করো এই লরেন্স রূপান্তরের, ওকে? আচ্ছা, বাই বাই। অনেক লম্বা ক্লাস, অনেক জটিল ক্লাস, মাথায় একটু পানি দাও। আল্লাহ হাফেজ।